আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ফর জয়নিং মানে আমাদের এই ফ্রি মাস্টার ক্লাসটাতে, দারাজের মাস্টার ক্লাসটাতে। এরিয়া 71 অনেকদিন ধরেই ই কমার্সের উপর আসলে স্পেশালি অ্যামাজনের উপরে ট্রেনিং দিয়ে আসতেছে আর কি, আমরা দেখে আসতেছি। এবং এটা বেশ বড় সড়ো প্রমিনেন্ট একটা অর্গানাইজেশন যারা ক্রস বর্ডার ই কমার্স নিয়ে ট্রেনিং দিয়ে আসে। সো আসান হাবিব ভাইয়ের সাথে আমরা কথা বলতেছিলাম যে কিভাবে আমরা আমরা ওনারা তো অনেক ক্রস বর্ডারের জন্য সাপোর্ট দিয়ে আসছে বা কোর্স করে আসছে আর কি। সো আমরা কিভাবে আমাদের দেশে মানে দারাজে হচ্ছে আমরা যারা আমাদের বাংলাদেশি সেলাররা আছে, বাংলাদেশি বিক্রেতারা আছে, তারা কিভাবে আমরা দারাজ মার্কেট প্লেসে একটা নিজেদের প্রাইভেট লেভেল ব্র্যান্ড বানাইতে পারি, মানে নিজস্ব একটা ব্র্যান্ড আমরা বানাইতে পারি নিজেদের প্রোডাক্ট দিয়ে। সো ওইটার ফুল এ টু জেড প্রসেসটা কিভাবে আমরা করতে পারি, কি কি প্রসেস অবলম্বন করতে হবে, সবকিছুর জন্যই আসলে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটার আর কি আয়োজন করছি আজকে। সো এটা বেসিক্যালি একটা ডেমো ক্লাস। এখানে আমরা দারাজ কি, দারাজে কারা সেল করতে পারবে, বা কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কি কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, সেই সব জিনিসপত্র নিয়ে আমরা আর কি আলোচনা করব আজকের মিটিংটাতে। ওকে ওকে। সো আমি একটা প্রেজেন্টেশন আর কি প্রিপেয়ার করছি আপনাদের জন্য। মানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, অনেকের অনেক কোয়েশ্চেন আছে, অনেক আশয় বিষয় আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে হচ্ছে আমি কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই, যেটা মেহেদী ভাই আমাকে বললো। সো আমাদের কয়েকটা অফার আছে। হ্যাঁ, আমরা তো কোর্স স্টার্ট করব এই মাসের শেষে বা নেক্সট মান্থে। সো তার আগে আমাদের বেশ কিছু অফার্স আছে। অফার গুলা দারাজের জন্য আছে, আবার এরিয়া 71 এর অন্যান্য যে কোর্স আছে ওগুলোর জন্য কিছু বিশাল বিশাল অফার আছে। সো ওই অফার গুলা আমরা হচ্ছে এই ক্লাসের শেষে, যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে আমরা মানে তখন আমরা ক্লাসের শেষে জানাবো। সো আমি আশা করবো যে আপনারা সবাই যারা জয়েন করছেন আগ্রহ নিয়ে ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। এছাড়া আরেকটা বড় অফার আছে যে আমাদের যে দারাজের যে কোর্সটা আছে ওখানে আমরা 5 জনকে ফ্রি অ্যাক্সেস দিব, বা ফ্রিতে তারা ক্লাস করতে পারবে। সো সেটা করার জন্য, ফ্রিতে ক্লাস করার জন্য একটা প্রসেস আছে যে কি করতে হবে। সো সেটা করার জন্য যেটা করতে হবে সেটাও আমরা ক্লাসের শেষে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। সো বেশ কিছু অফার আছে, 5 জনের জন্য ফ্রি ক্লাসের অ্যাক্সেস আছে। সো এগুলো সবকিছুই আমরা ক্লাসের শেষে আরো ডিটেলস আর কি আলোচনা করব। সো আমরা স্টার্ট করি তাহলে। ওকে, সো দুইটা ক্লাসে কি আমার স্লাইড দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু মেসেজে লিখে দিলে ভালো হয় আর কি। মানে আপনারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি একটু মেসেজে যদি লিখে দিতেন যে স্লাইড দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা শুরু করতে পারতাম। ওকে, একটা মিটিং এ পেয়েছি, দেখা যাচ্ছে। ওকে, দুইটাতেই দেখা যাচ্ছে। সো আমরা শুরু করি। সো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এরিয়া 71 এর পক্ষ থেকে আমরা দারাজের একটা মাস্টার ক্লাস আজকে হচ্ছে আপনাদের জন্য একটা ফ্রি মাস্টার ক্লাস আপনাদের জন্য আর কি আমরা আয়োজন করেছি। সো আমি স্টার্ট করার আগে আমি বলতে চাই হচ্ছে দারাজে আসার আগে আমি আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিতে চাই আর কি। সো এটা খুব রিলেভেন্ট যারা কোর্স করবে বা যারা শিখতে চায় তাদের জন্য, যে আসলে ইনস্ট্রাক্টরের ব্যাকগ্রাউন্ডটা কেমন। সো আমি যদি বলি, আমি যদি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। সো আমি হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ার। আমি আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যালে বিএসসি করছি। তারপর আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি থেকে এমবিএ করছি। সো এটা হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমার স্কুল কলেজ দুইটাই হচ্ছে চট্টগ্রামে, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে আমি হচ্ছে এসএসসি এইচএসসি দুইটাই দিয়েছি। সো এরপরে আমি যদি আমার কর্মজীবনে আসি, সো আমি বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করেছি। সো কয়েকটা কোম্পানিতে কয়েকটা রোলে আর কি কাজ করেছি। সো তার মধ্যে আমি প্রথমে আমি ছিলাম হচ্ছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, স্যামসাং এর যে ফ্যাক্টরি ছিল। সো ওখানে আমি ছিলাম অ্যাজ প্রোডাকশন ম্যানেজার। সো স্যামসাং বাংলাদেশে যে মোবাইল ম্যানুফ্যাকচারিং হয়, নরসিংদীতে যে প্ল্যান্টটা আছে ওখানে প্রোডাকশনের একটা ইউনিট প্রোডাকশন হচ্ছে আমাদের টিম হচ্ছে দেখতো। সো ওখান থেকে আমি স্টার্ট করছিলাম। সো ওখানে আমাদের আসলে এটা বলা কেন জরুরি, কারণ ওখান থেকে যেটা হয়েছে যে আমার স্পেশালি ম্যানুফ্যাকচারিং রিলেটেড, মানে আমরা যখন দারাজের কোর্সটা করবো, আমাদের আসলে যারা আমরা সেলার্সরা কিন্তু একটা স্পেশালাইজেশন থাকে না। আমরা যারা দারাজে সেল করি, যারা ভালো করে সেলার, তাদের কয়েকটা জায়গায় স্পেশালাইজেশন থাকার দরকার। এবং কয়েকটা জায়গায় খুব ভালো স্পেশালাইজেশন না থাকলেও আপনি যে ব্যবসাটা করছেন সেটা যদি দারাজ হয়, দারাজের ব্যবসা করার জন্য যে যে বিষয়গুলা জানা দরকার, বা যে যে বিষয়গুলা জানতে হইলে মানে জানলে দারাজে আপনি বিজনেস গুলো করতে পারবেন। ওই অ্যাজ আ বিজনেস ওনার আপনাকে সবগুলো বিষয়ে হালকা পাতলা জানা দরকার, যাতে আপনার বিজনেসটা আপনি স্মুথলি রান করতে পারেন আর কি। সো
ওই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় কিন্তু ম্যানুফ্যাকচারিং। এটা নট নেসেসারিলি যে আপনি যখন ব্যবসা শুরু করতেছেন আপনি তখনই সব জানতেছেন, বাট এখানে অনেক সেলার আছে যাদের ধরেন স্পেশালাইজেশন হইতে পারে ডিজিটাল মার্কেটিং এ, যাদের হয়তো স্পেশালাইজেশন হইতে পারে কোনো একটা দোকান রান করাতে বা কোনো একটা অফলাইন বিজনেস রান করাতে, কারো স্পেশালাইজেশন হতে পারে ম্যানুফ্যাকচারিং এ। সো সবাই সবকিছু জানবে প্রথমে, এটা অস্বাভাবিক একটা জিনিস। বাট আমরা এক্সপেক্ট করবো অ্যাজ দারাজ সেলার, আপনারা যখন আপনাদের দারাজ সেলার জার্নিটা শুরু করবেন, আপনারাও আস্তে আস্তে করে এক একটা ফিল্ডের ব্যাপারে নলেজ নেওয়া শুরু করবেন, যাতে আপনারা আপনাদের ব্যবসাটাকে সুন্দর মতো দারাজে গুছায় উঠতে পারেন। হ্যাঁ, সো দারাজে ব্যবসা করার জন্য আসলে কয়েকটা স্কিল বা কয়েকটা ডোমেনের নলেজ নেওয়া দরকার অ্যালং দা ওয়ে। যেরকম আপনি যেহেতু দারাজ তো একটা প্রোডাক্ট রিলেটেড বিজনেস, রাইট? আমরা যে কোনো একটা প্রোডাক্ট সেল করি দারাজ মার্কেট প্লেসে। সো যারা তারা সেলার, তারা যদি ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে জানেন, ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে শিখতে পারেন, তাহলে হচ্ছে এটা একটা বেশ ভালো প্লাস পয়েন্ট। কারণ ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাক্ট এইটা আসলে হিরো দারাজ বিজনেসের ক্ষেত্রে। মানে যে কোনো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, আপনি দারাজ বলেন বা অ্যামাজন বলেন বা ওয়ালমার্ট, যেটাই বলেন না কেন, আপনার বিজনেসের মূল জিনিসটা কিন্তু আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের পোর্টফোলিও, যে আপনার যতগুলো প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টটার কোয়ালিটি এনশিওর করা, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং এনশিওর করা, কস্ট কেমন হবে, এই সব জিনিসপত্র অ্যাজ আ সেলার আপনাকেও জানতে হবে। যদি না জেনে থাকেন, আস্তে আস্তে যখন আপনি ব্যবসা করবেন আপনি আস্তে আস্তে শিখে নেবেন আর কি। তো আপনি যত ভালো এগুলো আয়ত্তে আনতে পারবেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, তত ভালো আপনি করবেন দারাজ বিজনেস আর কি। সো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আমি হচ্ছে স্যামসাং এ ছিলাম অ্যাজ প্রোডাকশন ইঞ্জিনিয়ার। ওখানে আমি ম্যানুফ্যাকচারিং, একদম গ্লোবাল লেভেলে ম্যানুফ্যাকচারিং শিখছি আর কি। তারপরে ওখান থেকে আমি একটা জার্মান কোম্পানিতে জয়েন করছি সোলশেয়ারে। ওখানেও আমি প্রোডাক্ট নিয়েই কাজ করছি আর কি। আমি বেসিক্যালি আমার ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স আমরা যেটাকে বলি। ইলেকট্রনিক্স বলতে ধরেন যে গ্যাজেট বলি আমরা যেগুলোকে, ধরেন চার্জার হইতে পারে বা পাওয়ার ব্যাংক হইতে পারে, ইয়ারফোন হইতে পারে, এইসব কনজিউমার ইলেকট্রনিক্স নিয়ে আসলে আমি আমার পুরো ক্যারিয়ারে কাজ করছি আর কি। সো সোলশেয়ারেও আমি হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত ছিলাম। আমি এন্ড টু এন্ড একদম স্টার্ট থেকে শুরু করে প্রোডাক্ট প্রোডাকশন পর্যন্ত অনেকগুলো প্রোডাক্টের সাথে আর কি সোলশেয়ারেও কাজ করছি। সো এরপর আমি জয়েন করছি টিটন প্রাইভেট লিমিটেডে। সো টিটন প্রাইভেট লিমিটেডে আমার আসলে দুইটা রোল ছিল। মানে প্রথমে আমি জয়েন করছি প্রোগ্রাম ম্যানেজার। প্রোগ্রাম ম্যানেজারেরও রোল ছিল যে আমি প্রোডাক্টে সবকিছু দেখতাম। প্রোডাক্টের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। ধরেন একটা প্রোডাক্ট যখন আমরা ম্যানুফ্যাকচার করি, যতগুলো কোম্পানিতে কাজ করছি মোটামুটি, আমরা প্রোডাক্ট স্ক্র্যাচ আপ মানে একদম জিরো থেকে ম্যানুফ্যাকচার করি। তো আমি যখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, আমাদের কিন্তু অনেকগুলো বিষয় জানা থাকা দরকার। যেরকম আমি টিটনে বলেন বা সোলশেয়ারে বলেন, যখন আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি, তখন আমার সাপ্লাই চেনের ব্যাপারে জানা লাগছে যে সাপ্লাই চেন আসলে কিভাবে কাজ করে, ম্যানুফ্যাকচারিং কিভাবে কাজ করে, অ্যাসেম্বলি কিভাবে কাজ করে। তো এইসব জায়গা থেকে আসলে আমার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং এর যে প্রসেসটা বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে প্রসেসটা, ওই জিনিসটা হচ্ছে আমি শিখতে পারছি আর কি। হ্যাঁ, এটা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে হয়ে থাকে। এবং আসলে আমার কাছে যেটা মনে হয়, ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা, এটা শিখলে বা এটা জানলে আপনারা যে কোনো ক্ষেত্রে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং শিখলে যে খালি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার করা যায় এমন না। ইলেকট্রনিক্স শিখলে এটার সাথে অনেকটুকু আপনি ব্যাগও ম্যানুফ্যাকচার করতে পারবেন। বা এখানে যদি এমন কেউ থাকে যে হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত আছেন, উনিও কিন্তু ইলেকট্রনিক্স এর অনেক কিছু বুঝবে ম্যানুফ্যাকচারিং এর, বা একটা মানি ব্যাগের অনেক কিছু বুঝবে, বা একটা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর অনেক কিছু বুঝবে। সো ম্যানুফ্যাকচারিং জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ফিল্ডে আপনার নলেজ থাকে, আপনি অন্যগুলোতেও বুঝতে পারবেন। আর এটা এত কঠিন কিছু না প্রসেসটা বুঝা। এটা হচ্ছে প্রোডাক্ট টু প্রোডাক্ট, নিজ টু নিজ ভ্যারি করে এবং এক একটা এক এক রকম। বাট আপনার যদি নলেজ থাকে, এটা হচ্ছে আপনার দারাজের জন্য বা অ্যাজ আ সেলার দারাজে ব্যবসা করার জন্য খুব হেল্প করবে আর কি। সো যেখানে আমি ছিলাম, তো টিটনে আমি হচ্ছে অ্যাজ প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। কিছু প্রোডাক্ট আমরা ডেভেলপ করছি, বাংলাদেশ মার্কেটের জন্য আমরা করছি, আমরা ইউএস মার্কেটের জন্য করছি। সো এগুলাই হচ্ছে ওখানে আমি 1 বছর এই রোলে ছিলাম। তারপরে আমি নেক্সট 1 বছর আমার প্রমোশন হয়। এরপর আমি হচ্ছে অ্যাজ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আসি। সো বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারে আপনারা যদি খেয়াল করে থাকেন, আমার আগের যে 2টা বা 3টা রোল ছিল, সবই হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড, যেটা দারাজের একটা পার্ট, যেটা আপনি প্রোডাক্ট বিজনেস করবেন প্রোডাক্ট নিয়ে। এখন আসি আমরা ব্যবসায়। সো গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আমার আসলে রোল, যে আমার একটা ছোটখাটো টিম আছে। আমরা হচ্ছে বিভিন্ন রকম আপনার মার্কেট প্লেসেসে, ই কমার্স মার্কেট প্লেসেসে আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে সেল করে থাকি আর কি। হ্যাঁ, সো ওইটা নিয়ে আমি পরের স্লাইডে আলোচনা করবো। সো এইটা মোটামুটি আর কি, যে আমি এখন যে কাজটা করি, আমি হচ্ছে বিভিন্ন বাংলাদেশ এবং আমেরিকা দুই দেশেরই আমাদের যে ই কমার্স যেখানে যেখানে আমরা প্রোডাক্ট বিক্রি করি, ওই টিমটাকে আর কি আমরা
ম্যানেজ করি। সো এই জায়গাটা থেকে আবার লোকাল এবং গ্লোবাল দুইটা ই কমার্সের ব্যাপারে আমার এবং আমার টিমের ভালো একটা নলেজ আছে আর কি, যে কারণে আমরা কেন এই জিনিসটাও আনা হয়েছে যে ধরেন আমি স্পেশালি আমি খালি মানে লোকাল ই কমার্স নিয়ে কাজ করি না, আমি গ্লোবাল ই কমার্স নিয়ে কাজ করি। আমার দুইটার ব্যাপারে ধারণা আছে। সো ধরেন এই ক্লাসটা কেন স্পেশাল বা এই কোর্সটা আসলে স্পেশাল কেন, কারণ আমার মনে হয় না এমন খুব বেশি মানুষকে পাবেন যারা বাংলাদেশে ই কমার্স বিজনেস করতেছে, গ্লোবালি ই কমার্স বিজনেস করতেছে এট দ্য সেম টাইম, মানে একসাথে। সো ওই দিক থেকে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে আমাদের সবার, আমার কাছে মনে হয় এটা কাজে লাগবে, এবং এটা অন্য যে কেউ কোর্স করাক না কেন এটা আশা করি আপনারা পাবেন না, একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে দারাজের উপর আমরা যতটুকু দেখে আসছি যে ওয়াইড স্প্রেড কোনো কোর্স, মানে একদম ডিটেইল কোর্স, গ্র্যানুলার লেভেলে ছোট ছোট করে কি কি করতে হবে, প্রসেস কি কি আছে, এটা নিয়ে কোর্স হচ্ছে আমরা দেখি নাই আর কি বাংলাদেশে কেউ করছে। সো ইউটিউবে ছোটখাটো পাকিস্তানি বা এরকম বিভিন্ন ছোট ছোট কোর্সেস আমরা দেখে থাকি, ফ্রিতে পেয়ে থাকি, বাট ইন ডেপথ কিভাবে দারাজ কাজ করে, দারাজে কিভাবে ব্যবসা শুরু করবেন, কি কি লাগবে আপনার, কিভাবে আপনি গ্রো করবেন, পুরো জিনিসটা আসলে আমরা আসলে মানে পাই নাই, আমি অন্তত পাই নাই আর কি। সো ওইখান থেকেই হচ্ছে এই জিনিসটা আশা করি আপনাদের কাজে দিবে, কারণ আমি যতটুকু শিখছি ওভার, আমি দারাজে বিজনেস করতেছি মোর দেন 1.5 ইয়ার। সো 1.5 ইয়ারে আমরা যে ব্যবসাগুলো মানে আমরা যা যা দেখছি দারাজের ক্ষেত্রে, যা যা আমাদের ফেলিয়ার হয়েছিল, যা যা আমরা সাকসেস পাইছি, কি কি স্ট্র্যাটেজিতে প্রফিটেবল হওয়া যায়, সবকিছুই আমরা একদম গ্র্যানুলার লেভেলে আপনাদেরকে শিখাবো আর কি, যাতে আপনারা যেই দারাজে ব্যবসা শুরু করেন বা দারাজে ব্যবসা করতে পারেন, আপনার একটা ভালো নলেজ নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এবং কুইকলি প্রফিটেবল হতে পারেন আর কি। হ্যাঁ, সো এই উদ্দেশ্যে আর কি আমাদের কোর্সটা বা আমাদের মডিউলগুলো এভাবে আমরা সাজাইছি আর কি। ওকে, এখন আমি নেক্সট যে স্লাইডটা এটাতে আসি। সো আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমি আসলে কয়েকটা বিজনেস ইউনিট ম্যানেজ করি আমাদের কোম্পানির জন্য। সো তার মধ্যে হচ্ছে আমি যদি আমেরিকাটা আগে বলি, আমরা অ্যামাজনে আছি, আমরা ওয়ালমার্টে আছি, আমরা টিকটক শপেও আছি। সো ওগুলো আমরা আমরা ম্যানেজ করি টিটনের জন্য। তার মধ্যে আমি যদি সিগনিফিকেন্টলি বলি যে কেন আমাদের মানে এক্সপার্টিসটা ভালো, আপনারা যদি আমি শিওর আপনারা ওয়ালমার্টে যদি যান আপনারা দেখবেন যে আমরা কয়েকটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করি আর কি। সো ওয়ান অফ দ্য ইলেকট্রনিক প্রোডাক্ট হচ্ছে র্যাঙ্ক 1-এ আছে ওয়ালমার্টে। হ্যাঁ, হেলথ ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে র্যাঙ্ক 1। সো ইন্টারন্যাশনাল একটা ই কমার্স এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি আমাদের হচ্ছে আছে। সো ওইটা আমাদের বাংলাদেশ ই কমার্সে গ্রো করতে বেশ হেল্প করে আর কি, এবং ওই স্ট্র্যাটেজি গুলাই যে কিভাবে আমরা করতেছি ওইগুলো কিন্তু আমরা এই কোর্সে শেয়ার করবো। তো আপনারা যারা ব্যবসা করবেন আপনাদের নট নেসেসারি যে আপনাদের গ্লোবাল যে ই কমার্স মার্কেট প্লেসেস আছে ওগুলোর ব্যাপারে নলেজ থাকা জরুরি, যদি থাকে তাহলে ভালো, ডেফিনেটলি ভালো, বাট নট নেসেসারিলি থাকা জরুরি। যা যা আমরা শিখছি আমরা কিন্তু গুছাই এই কোর্সে সব বলেই দিব। সো আপনাকে আলাদা কোনো রিসোর্স, আমরা আশা করি যে এই কোর্সটা যখন যারা করবেন, করার পরে আপনাদের আলাদা কোনো কোর্স বা আলাদা কোনো রিসোর্স লাগবে না আসলে যে অপারেট করার জন্য লোকাল মার্কেট প্লেসেস আর কি। আর গ্লোবাল মার্কেট প্লেসেস এর জন্য তো এরিয়া 71 আলাদা একটা কোর্স আছেই অ্যামাজনের উপর। আই থিঙ্ক দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, মানে খুবই ফ্যান্টাস্টিক একটা কোর্স আছে আপনাদের সবার জন্য অলরেডি রেডিমেড। সো ইউএসএটা গেল, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমি দারাজ, আমাদের কোম্পানির দারাজ অ্যাকাউন্ট আছে, আপনারা দারাজে গেলে টিটনকে পাবেন, টিটন বাংলাদেশ নামে। সো দারাজ অ্যাকাউন্টটা আমি হচ্ছে ম্যানেজ করি, আমি এবং আমার টিম আমরা ম্যানেজ করি। আমাদের ওয়েবসাইট আছে টিটন শপ নামে, সো ওইটাও আমরা ম্যানেজ করি। এবং দারাজের কন্টেক্সটটা আনা হয়েছে কারণ দারাজে আমরা হচ্ছে ওয়ান অফ দ্য টপ সেলার্স, ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে হচ্ছে আমরা ওয়ান অফ দ্য টপ সেলার্স। সো বাংলাদেশের মধ্যে ইভেন কিছু প্রোডাক্টের রেফারেন্সও আছে আমি যেগুলো পরে আনবো। সো ওই বেসিসেই হচ্ছে ওই এক্সপার্টিসটা নিয়ে আর কি আমরা কোর্সটা কন্ডাক্ট করতে চাই, যে যেহেতু আমরা টপ সেলার হইছি অলরেডি। সো আমরা মোটামুটি কম বেশি, আমি বলবো সব না বাট কম বেশি আমরা সবই মোটামুটি জানি যে কিভাবে দারাজে প্রোডাক্ট লঞ্চ করতে হয়, দারাজে র্যাঙ্ক করতে হয়, কিভাবে টপে আসতে হয়। টপ সেলার বলতে আমরা আমাদের বেশ কিছু প্রোডাক্ট র্যাঙ্ক 1-এও ছিল দারাজে। হ্যাঁ, সো কনসিস্টেন্টলি আমরা হচ্ছে টপ র্যাঙ্ক মেনটেন করি আর কি, এবং আমরা একদম জিরো থেকে স্টার্ট করছি। এমন না যে আমরা অনেক ক্যাপিটাল নিয়ে, দারাজের কথা বলতেছি যে অনেক ক্যাপিটাল নিয়ে অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে শুরু করছি। আমি ই কমার্সের ব্যাপারে কিন্তু 1 বছর আগেও জানতাম না যে ই কমার্স কিভাবে কাজ করে, বিলিভ মি, আমি জানতামই না, কারণ আমি প্রোডাকশনের সাথে রিলেটেড ছিলাম। বাট আমি 1 বছরের মধ্যে আমরা এই দারাজ কিভাবে কাজ করে এটা আমরা শিখছি, আমরা সময় দিছি, সময় দিয়ে আমরা শিখছি, শিখে আমরা কিন্তু 1 বছরের মধ্যে, আমাদের 1 বছর আসলে লাগে নাই, 4-5 মাসের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে, আমরা 3টা ক্যাটাগরিতে বিজনেস করি দারাজে, বাট সব ইলেকট্রনিক্স এর মধ্যেই। সো ইলেকট্রনিক্স এর মধ্যে আমরা হেলথে আছি, আমরা টয়েজে আছি, আমরা
এই পাওয়ার অ্যাডাপ্টার এই ক্যাটাগরিটাতে আসি, অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে আসি। সো সবগুলো ক্যাটাগরিতে কিন্তু আমরা টপ র্যাঙ্ক মেনটেন করে আসতেছি। এবং এটা এমন না যে আমি কোনো বই থেকে পড়ছি বা কোথা থেকে পড়ছি, এটা মানে আমরা কাজ করছি 1 বছর, কাজ করে আমরা যতটুকু শিখছি, বিভিন্ন জায়গা থেকে যতটুকু নলেজ নিছি, একদম জিরো থেকে স্টার্ট করছি। হ্যাঁ, তো আমি যেটা বিশ্বাস করি যে আপনারা যারা এই কোর্সটা করবেন, তো তারাও হচ্ছে একদম জিরো থেকে, আমি শিওর যে মোটামুটি সবাই জিরো থেকে স্টার্ট করবেন আর কি ব্যবসাটা। সো আমরা সবাই একসাথে জিরো থেকেই স্টার্ট করব আবার এই কোর্সের মধ্যে। এবং আমরা সবাই চেষ্টা করবো যে আমাদের কোর্স শেষে যাতে আমরা কয়েকটা ব্র্যান্ড অ্যাকচুয়ালি লঞ্চ করতে পারি বাংলাদেশে। হ্যাঁ, সো এটাই আমাদের টার্গেট থাকবে আর কি, যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি। এবং অ্যালং দ্য ওয়ে আমি এরিয়া 71 টিম আমরা সবাই হেল্প করব, যে কমিউনিটির মাধ্যমে হোক, যে কোনো মিটিং এর মাধ্যমে হোক, আমরা চেষ্টা করব আর কি যে আপনাদেরকে হেল্প করার জন্য। এখন আসি যে আসলে দারাজের কোর্সটা বা দারাজ নিয়ে আসলে মানে এভাবে কোর্সটা করানোর আমাদের উদ্দেশ্যটা কি ছিল আসলে। সো আমি যেরকম আহসান হাবিব ভাই হ্যাজ বিন এ গ্রেট হেল্প, সো ওনাদের সাথে কথা বলতেছিলাম আর কি। সো ওনাদেরও যেরকম ভিশন আছে আমাদেরও ভিশন আছে। আমাদের কাছে মনে হয় যে আমরা বাংলাদেশ, আপনি মানে আমি কেন গ্লোবাল ই কমার্সের কন্টেক্স আনছি, বাংলাদেশ আমরা একটা কিন্তু অফিসিয়াল রেকর্ডে 16 কোটি মানুষের একটা দেশ, যদি আনঅফিসিয়ালি হয়তো এটা আরো বেশি হবে। সো অফিসিয়াল রেকর্ডে 16 কোটি মানুষের একটা দেশ, যেটার পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, মানে অল্প জায়গায় আমরা কিন্তু অনেক মানুষ থাকি, রাইট? সো অল্প জায়গায় অনেক মানুষ থাকাতে যেটা হয়, আমাদের জন্য মার্কেটিং সেন্সে যেটা ভালো, মানে ই কমার্স মার্কেটিং সেন্সে যেটা ভালো বোঝায় যে আমাদের কস্ট পার কাস্টমার অ্যাকুইজিশন, বা মানে অল্প টাকায় আমরা কাস্টমারকে অ্যাকোয়ার করতে পারি, কাস্টমারকে আমার প্রোডাক্ট কিনাইতে পারি। যেটা গ্লোবালি ধরেন যখন কোনো বিজনেস নতুন করে শুরু হয়, যেহেতু পপুলেশন ডেন্সিটি কম এবং অনেক ওয়াইড স্প্রেড, মানে অনেক বিস্তৃত, অন্যান্য দেশে আসলে যে কোনো একটা কাস্টমারকে যখন একটা ব্র্যান্ড বা একটা ছোট বিজনেস নতুন অ্যাকোয়ার করতে যায়, তখন কস্টটা অনেক বেশি হয়, মানে অ্যাডের কস্ট বলেন, মার্কেটিং কস্ট বলেন, এটা অনেক হাই হয়। কিন্তু বাংলাদেশে অল্প জায়গায় অনেক বেশি মানুষ থাকাতে যেটা হয় যে কস্টটা, মানে একটা মানুষের কেনানো বা একটা মানুষকে আপনার প্রোডাক্ট চিনানো, এই কস্টটা অনেক কম, অনেক অনেক কম। সো ওই জায়গা থেকে আমরা একটা বিশাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের জায়গায় আসি ই কমার্সের দিকে। এখন যেটা প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে কয়েকটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে এনাফ রিসোর্সেস নাই বা এনাফ নলেজ নাই, যে আমরা আসলে ই কমার্স স্পেশালি দারাজে কিভাবে বিজনেস করব। আমাদের ফেসবুকে তো অনেক, মানে ফেসবুকে এখন অনেক রকম রেকর্ড আছে, কোথাও বলা হয় 15 লাখ সেলার আছে, কোথাও বলা হয় 10 লাখ সেলার আছে। সো হিউজ একটা সেলার বেজ আছে, যেটা নিয়ে আমরা কম্পারিজন পরে আলোচনা করব, আমাদের স্লাইডে আছে। সো বাট ফেসবুক কিন্তু অনেক মানুষ করে, দারাজে কিন্তু কম। সো বাট দারাজ কিন্তু একটা খুবই অসাধারণ প্ল্যাটফর্ম আপনার বিজনেসটা করার জন্য। কেন করার জন্য এটা আমরা পরে আসবো, বাট আমাদের কাছে যেটা মনে হয় যে দারাজে যে বিজনেস আপনি করবেন, এটার ব্যাপারে যে মানে ফুল নলেজ বা কোথা থেকে শিখতে পারবেন এ টু জেড, এরকম রিসোর্সেস বাংলাদেশে খুবই কম। আমরা যদি গ্লোবাল স্কেলে দেখি, ধরেন আপনি যদি অ্যামাজন শিখতে চান, অ্যামাজনের জন্য গ্লোবাল কোর্সেস আছে, লোকালি তো আমাদের এরিয়া 71 এর কোর্স আছে। অন্যান্য দেশে, ইন্ডিয়াতে আপনি যদি দেখতে যান, ইন্ডিয়াতে অনেক রকম কোর্স আছে, ইন্ডিয়ানরা করায়, বিদেশিরা করায়, অনেক ফাউন্ডার আছে যাদের কাছে দেখা যায়। বাট বাংলাদেশের ক্ষেত্রে এই রিসোর্সটা কিন্তু নাই বললে চলে, বা আমি অন্তত দেখি নাই আর কি। তো আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে আমরা শিখাবো কেমনে দারাজে বিজনেস করতে হয়, গ্রো করতে হয়, কিভাবে আপনি বড় একটা একদম স্ক্র্যাচ থেকে শুরু করে নিজের ব্র্যান্ড করতে পারবেন। এবং এটা করার একটা উদ্দেশ্যই হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা চাই যে আরো বেশি অন্টারপ্রেনিয়র তৈরি করতে আর কি, হ্যাঁ, বা উদ্যোক্তা তৈরি করতে আর কি, যে যারা হচ্ছে অনলাইনে বিজনেস করবে। অনলাইনে বিজনেস কেন করবে আমি একটা জিনিস বলি, এবং এই স্ট্যাটস গুলো আমরা পরে দেখাইছি। অনলাইন আসলে, আমি গ্লোবাল এবং লোকাল দুইটা মার্কেটে কাজ করি, তো আপনারা যদি কেউ কাজ করে থাকেন আপনারাও জানবেন জিনিসটা। গ্লোবালি কিন্তু ই কমার্স বিজনেস অনেক বুমিং, এবং ওয়ান অফ দ্য মোস্ট মানে রাইজিং সেক্টর কিন্তু ই কমার্স বিজনেস। আপনারা যদি আমেরিকার দিকেও দেখেন, আমেরিকার আমি যতটুকু জানি অ্যারাউন্ড 40-45% মার্কেট শেয়ার, রিটেল মার্কেট শেয়ার, হ্যাঁ, পুরো রিটেল মার্কেট শেয়ার মানে অনলাইন অফলাইন মিলায় 45% অ্যামাজনে হয়, রাইট? অ্যামাজন অনেক বড় একটা ফিল্ড। আপনি যদি অন্যান্য দেশ তো বাদই দেন, আপনি যদি ইন্ডিয়ার দিকেও তাকান, ইন্ডিয়ারও কিন্তু যে আমরা শার্ক ট্যাঙ্ক দেখছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখি, ওখানে অনেকগুলো ব্র্যান্ড আসে। সো ওখানেও কিন্তু ম্যাক্সিমাম যে ব্র্যান্ড হয়েছে প্রাইভেট লেভেল ব্র্যান্ড, যেটার ব্যাপারে আমরা কোর্সে মানে শিখাবো আর কি। প্রাইভেট লেভেল মানে আপনার একটা ব্র্যান্ড আর কি, যে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড যেটার নামে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, এটাই বুঝায়। সো প্রাইভেট লেভেল ব্র্যান্ড যেগুলো হয়েছে ইন্ডিয়াতে, আপনি
খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম কিন্তু অ্যামাজনের মাধ্যমে হয়েছে অথবা ফ্লিপকার্টের মাধ্যমে হয়েছে, যারা হচ্ছে রিসেন্টলি বা লাস্ট 5-6 বছরে হয়েছে। সো এটা যেটা হেল্প করে সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসে মানে কম এফোর্ট দিয়ে, এফোর্ট আসলে ভালোই থাকে, বাট নর্মাল ব্রিক এন্ড মর্টার বা নর্মাল দোকানের থেকে, যেখানে আপনাকে সারা দিন বসে থাকা লাগে একটা সেল জেনারেট করার জন্য, আপনার দোকান চালানোর জন্য, আপনার রেভিনিউ আর্ন করানোর জন্য, দারাজে আপনি যদি একবার শিখে যান যে কিভাবে দারাজ ব্যবসা করতে হয়, আপনি কিন্তু ফুল টাইমও এখানে সময় দিতে পারবেন আপনি যদি চান, বা আপনি আপনার চাকরির পাশাপাশিও কিন্তু এখানে সময় দিতে পারবেন। কারণ এটা যখন আপনি একবার শিখে যাবেন, এটা কিন্তু এমন না যে আপনার ব্র্যান্ড লঞ্চ করছেন সারাদিন বসে থাকা লাগতেছে এটা পিছনে। আমরা এখন মনে হয় দিনে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা দেই এটার পিছনে, হার্ডলি, এবং প্রতিদিনও দেওয়া লাগে না আর কি। কিন্তু আমাদের ব্র্যান্ড কিন্তু একবার যেহেতু আমাদের প্রোডাক্ট মানুষ চিনতেছে, একবার আমাদের প্রোডাক্ট গুলো অ্যালগোরিদমের মাধ্যমে র্যাঙ্ক করতেছে, সো এইটা কিন্তু মানে অটোমেটিক রান করে বিজনেসটা। এটা কিন্তু আমার বসে থাকা লাগতেছে না, আমি রাতে ঘুমায় আছি তখনও কিন্তু আমার সেল আসতেছে, আমি দিনের বেলা কিছু বসে কিছু করতেছি না তাও কিন্তু আমার সেল আসতেছে। মানে আপনি একটা দোকানে গিয়ে চিন্তা করে দেখেন, দোকানে কিন্তু এটা সম্ভব না। আপনার দোকান যতক্ষণ খোলা থাকবে এবং আপনি ফিজিক্যালি যতক্ষণ দোকান থাকবেন বা কোনো লোক রাখতেছেন দোকানে, সেল কিন্তু হবে না। সো ওই দিক থেকে ই কমার্স কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজের জায়গায় আছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে গ্লোবালি ই কমার্সের পার্সেন্টেজ শেয়ারটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, অনেক বাড়তেছে। ইন্ডিয়াতে আপনি যদি দেখেন ই কমার্স ইয়ার অন ইয়ার গ্রো করতেছে, রাইট, অনেক বড় রেটে গ্রো করতেছে। বাংলাদেশে সেটা এখনো হয় নাই। বাংলাদেশ, আমি যদি সারা বিশ্বের সাথে কম্পেয়ার করি, ই কমার্সের দিক থেকে বাংলাদেশ একটা প্রি ম্যাচিওর স্টেজে আছে। প্রি ম্যাচিওর স্টেজ বলতে আমি যতটুকু জানি, দারাজ সো ফার 5% মার্কেট শেয়ার হচ্ছে, নেক্সট স্লাইডে যাই, হ্যাঁ, সোফার দারাজ হচ্ছে 5% মার্কেট শেয়ার নিয়ে আছে বাংলাদেশের। অ্যারাউন্ড 1 কোটি মতো কাস্টমার হচ্ছে দারাজে প্রত্যেক মাসে ভিজিট করে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি অন্যান্য ইয়াতে করেন, মানে আপনি যদি অন্যান্য দেশে বা অন্যান্য ইয়াতে অন্যান্য ই কমার্স মার্কেট প্লেসে বিজনেস করেন, ওইখানে কিন্তু অলরেডি 40% মার্কেট শেয়ার নিয়ে আছে, রাইট, 40% মার্কেট শেয়ার নিয়ে ই কমার্স আছে, এবং ওখানে অনেক সেলারও আছে। যে কোনো দেশের কথা বলেন, যেহেতু ই কমার্স ডমিনেট করে, অনেক সেলার আছে, হ্যাঁ। কিন্তু আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিব যেটা আমি দেখছি। ইন্ডিয়াতে যখন অ্যামাজন আসছিল, ফ্লিপকার্ট যখন আসছিল, তখন যারা অ্যামাজন ফ্লিপকার্টে ব্যবসা শুরু করছে, তখন কিন্তু তারা মাত্র আসছে। ইন্ডিয়াতে আমি জানি না কত বছর আগে, বাট খুব বেশি আগে যে আসছে এমন না। বাট তখন যারা ব্যবসা অ্যামাজনে বা ফ্লিপকার্টে শুরু করছে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে বড় বড় কোম্পানি যাদের ভিডিও আমরা ইউটিউবে দেখি, প্রোডাক্ট কোম্পানি আর কি, প্রোডাক্ট রিলেটেড, যাদের ভিডিও আমরা ইউটিউবে দেখি, যাদেরকে আমরা শার্ক ট্যাঙ্কে দেখি, সবাই কিন্তু আপনার অ্যামাজনের মাধ্যমে উঠছে, হ্যাঁ। সো বাংলাদেশের জন্য আমি বলবো এটা একটা অসাধারণ অপরচুনিটি, যে বাংলাদেশে এখনো মার্কেট শেয়ার, যেখানে অন্যান্য দেশে 40%, বাংলাদেশে মাত্র 5% মার্কেট শেয়ার দারাজ নিয়ে আছে, এবং এটা আস্তে আস্তে গ্রো করবে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিজনেসের ক্ষেত্রে বলেন, বা দারাজের ইন্টারনাল টিমের সাথে আমরা যতটুকু কথা বলি, আমরা তাদের সাথে কানেক্টেড আছি মোটামুটি। সো আমরা দেখতেছি যে আস্তে আস্তে ই কমার্স গ্রো করতেছে। কেন গ্রো করতেছে? কারণ হচ্ছে যে আপনি যদি অন্য দেশের দিকে দেখেন, ডিজিটাল অ্যাডাপ্টেশনটা অনেক আগে থেকে হয়েছে। ডিজিটাল অ্যাডাপ্টেশন আমি বলতে বুঝাচ্ছি যে স্মার্টফোনের যে ব্যবহার বা ইন্টারনেটের ব্যবহার, এটা কিন্তু অনেক আগের থেকে শুরু হয়েছে। সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু বেশ মানে পরে এই জিনিসটা শুরু হয়েছে আর কি, অ্যাজ ফার অ্যাজ আই নো। এবং আমরা ডেটা থেকে দেখি, মানে দারাজের ডেটা থেকে বলতে পারি যে এখনো কিন্তু 60-70% মানুষ বাংলাদেশে হচ্ছে আপনার নর্মাল ফোন, ফোন ইউজ করে, বাটন ফোন ইউজ করে, এবং 40% মানুষ হচ্ছে মোটামুটি স্মার্টফোন ইউজ করে, যেটা আস্তে আস্তে আমরা ট্রেন্ডে দেখতে পাচ্ছি যে কম, মানে বাটন ফোনের ব্যবহারটা কমতেছে, স্মার্টফোনের ব্যবহারটা বাড়তেছে। তার মানে কি, এভরি ইয়ার বিশাল একটা অ্যামাউন্ট অফ মানুষ ইন্টারনেটের আসতেছে, রাইট, ইন্টারনেটের আওতায় আসতেছে। ইন্টারনেটের আওতায় আসায় মানে কি, আস্তে আস্তে ইন্টারনেট নির্ভর যেসব মার্কেট প্লেস আছে, ফেসবুক হোক বা দারাজ হোক বা ওয়েবসাইট হোক, সেই ব্যবসাগুলো হিউজ গ্রোথ দেখতে পাচ্ছে আর কি। দারাজে ইভেন আমি তো 1-1.5 বছরের উপর ব্যবসা করছি, আমি লাস্ট ইয়ারেও যেই সেলস দেখছি আমাদের ব্র্যান্ডের ক্ষেত্রে, এই ইয়ারে সেলস অনেক হাই, মানে বেশ হাই আর কি, এবং এটা গ্রো করতেছে আর কি গ্র্যাজুয়ালি, হ্যাঁ। এবং মানুষের চাহিদা বা ধরেন আসলে যেটা হচ্ছে যে ডিজিটাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরাও অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন, রাইট। তো আমাদের কিন্তু ধরেন আমি নিজে পার্সোনালি আমি অনেক কিছু পারচেস করি যেগুলো দারাজে আমি ভালো পাই, আমি দারাজ থেকে পারচেস করি। কেন করি? কারণ আমার এত কাজের পাশাপাশি আমার কিন্তু সময় নেই। আমি শিওর আপনাদের অনেকেরও অনেক কাজ আছে যে আপনারা সময় করে উঠতে পারেন না যে আপনি মার্কেটে গিয়ে একটা জিনিস কিনবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দারাজ থেকে প্রোডাক্টটা ইজিলি কিনে নিতে পারতেছেন। তার মানে কি, সো
এবং এই যে অ্যাডাপ্টেশনটা এটা কিন্তু ইয়ার অন ইয়ার মান্থ অন মান্থ বাড়তেছে। তার মানে বেশি মানুষ অনলাইনে আসতেছে, বেশি মানুষ ই কমার্স থেকে পারচেস করতেছে। এটা দারাজ থেকে হতে পারে, এটা ফেসবুক থেকে হতে পারে, এটা কোনো ওয়েবসাইটও হতে পারে আর কি। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পারচেস করে থাকি আর কি। সো যেহেতু মানুষ আসতেছে, তার মানে এই যে বিজনেস সেক্টরটা স্পেশালি ই কমার্স এটা খুবই গ্রোয়িং, এবং এখন প্রিমেচার স্টেজে থাকার কারণে যেটা আমরাও আলোচনা করে দেখছি, যেটা হচ্ছে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যখনই প্রিমেচার স্টেজে আপনি কোনো মার্কেট প্লেসে আসবেন, তার মানে তখন আপনার কস্ট খুব কম থাকবে। কস্ট তো অনেক রকম কস্ট আছে, প্রোডাক্ট কস্ট থাকে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, বিভিন্ন কমিশন থাকে। সো এরকম অনেকগুলো ফি আছে যেগুলা প্রিমেচার স্টেজ থাকার কারণে আমরাও দেখি যে এটা, আমরা যেহেতু লোকাল আর গ্লোবাল মার্কেট সবসময় একসাথে দেখতে থাকি। সো আমরা যেটা দেখছি যে লোকাল মার্কেট প্লেস স্পেশালি দারাজে কস্ট গুলা, স্পেশালি কস্ট অফ অ্যাডভার্টাইজিং, যেটা একটা বিশাল পোর্শন বা প্রফিটের উপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর করে আর কি, সেটা অনেক কম দারাজের ক্ষেত্রে কম্পেয়ার টু অন্য মার্কেট প্লেস। সেটা বিদেশের তো আমি বাদই দিলাম, আপনি যদি যেটা আমরা স্লাইডে আসবো, যদি আপনি ফেসবুক বলেন বা অন্য ওয়েবসাইট বলেন, ওখানের যে অ্যাডভার্টাইজিং কস্ট তার থেকেও কম অ্যাডভার্টাইজিং কস্ট আমরা দারাজের ক্ষেত্রে দেখে থাকছি আর কি। আমরা সব প্ল্যাটফর্মে কাজ করছি কম বেশি। এবং আমি নিজেও অনেক বছর ধরে কাজ করছি, 4-5 বছরের উপর ই কমার্স নিয়ে কাজ করতেছে আর কি, এটা ফেসবুকে হোক, দারাজে হোক, সব জায়গায়। আমি যেটা দেখছি যে দারাজের অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা বা কস্ট পার অ্যাকুইজিশন বেশ কম, যেহেতু মানুষ দারাজে, প্রথম জিনিস হচ্ছে যে কেন, কারণ হচ্ছে আমি যেটা বললাম যে মাত্র 5% আছে যেটা গ্র্যাজুয়ালি গ্রো করতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি একটা মার্কেট প্লেস ছোট একটা শেয়ার নিয়ে থাকে বা এটা আস্তে আস্তে গ্রো করতে থাকে ইয়ার অন ইয়ার, যারা এখন দারাজে এজ এ সেলার আসবে, নেক্সট 5 বছর বা নেক্সট 6 বছরে কিন্তু যখন দারাজের শেয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে মার্কেটে, আপনার বিজনেসের পরিধিটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো যারা এখন আর্লি মুভার হিসেবে শুরু করবেন দারাজে বিজনেস করা, বা যারা এখন করতেছেন, আমি মোটামুটি শিওর যে তারা নেক্সট 4-5 বছরে বিশাল বড় একটা বিজনেস দাঁড়া করে ফেলতে পারবেন, অনলি সোললি দারাজের উপরে বেসিস, দারাজের উপর বেসটা করে। হ্যাঁ, সো আমরা খুব আশাবাদী আর কি যে দারাজের উপর মানে বাংলাদেশেও ই কমার্সটা ইনশাল্লাহ খুব ভালো রেটে গ্রো করবে। এবং আমরা যদি ইন্ডিয়াকেও দেখি, ইন্ডিয়া যেভাবে যারা ই কমার্সের প্রথম দিকে যারা এই ব্যবসাতে ঢুকছে এবং আস্তে আস্তে খুব ভালো করছে, আমরা আশা করি বাংলাদেশেও আমরা সবাই মিলে যারা প্রথম দিকে, এখন আমি প্রথম দিকে বলি কারণ এখনো অনেক প্রিমেচার স্টেজে আছে তারা, যদিও অনেক বছর ধরে বাংলাদেশে আছে, বাট কাঠামোটা তারা এখন যেভাবে দাঁড় করাইছে ওটা আগে কিন্তু ছিল না। এখন মানে আগে অনেক ইস্যুস ছিল, হাবিজাবি ইস্যুস ছিল, বাট এখন আস্তে আস্তে একটা সুন্দর স্ট্রাকচারের মধ্যে আসতেছে গ্লোবালি আর কি। যখন চাইনার অ্যাকুইজিশন মানে আলিবাবা গ্রুপের অ্যাকুইজিশনটা হলো, তারপর আস্তে আস্তে ওরা লাজাদার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউজ করে আর কি, দারাজে এখন করতেছে। আমরা ইন্টারনালি এগুলো সব জানি। সো আস্তে আস্তে তাদের যে বিজনেসের যে মানে বিজনেস করার যে পোর্টালটা, বিভিন্ন ফিচার এগুলো আস্তে আস্তে তারা হচ্ছে ইমপ্রুভ হচ্ছে তাদের পোর্টালটাতে। সো আমরা আশা করতে পারি যে যারা এখন হপন করবে এই দারাজের ট্রেনে, তারা ইনশাল্লাহ নেক্সট 4-5 বছরে অনেক ভালো একটা মার্কেট শেয়ার নিয়ে বড় বিজনেস দাঁড় করাতে পারবে। এবং এটা আমরা বলতে পারি অন দ্য বেসিস অফ গ্লোবাল বিজনেস, যে গ্লোবাল বিজনেসেও জিনিসটা সেম, এটা নতুন কিছু না। গ্লোবাল বিজনেসেও যারা প্রথমে ই কমার্সে আসছে তারাই কিন্তু এখন বড় বড় ব্র্যান্ড দাঁড় করায় ফেলছে, এবং এটা সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যে কোনো দেশে দেখেন না কেন, মানে একটা সময় রিটেল দোকান ছিল, মানে রিটেল বলতে আমি আমাদের রাস্তায় যেসব দোকান আছে, মার্কেট যেগুলো আছে এগুলো বলছি, এগুলো ছিল একটা সময়। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, বহির্বিশ্বে বলেন বাংলাদেশে বলেন, মানুষজন কিন্তু ই কমার্সের প্রতি আরো বেশি আকৃষ্ট হচ্ছে, কারণ সময় কম, বা এই এই মডেলগুলোর মার্কেট শেয়ার আস্তে আস্তে রিটেল মার্কেট শেয়ার কমে যাচ্ছে এবং ই কমার্সের মার্কেট শেয়ার কিন্তু বেড়ে যাচ্ছে। সো দিস ইজ আ ভেরি গুড বিজনেস টু জয়েন, এই স্পেশালি 2024 সালে আর কি। এবং যেটা বললাম এখানে যে স্লাইডে আমি যেটা দেখাইছি যে দারাজ আসলে বিজনেস কারা করতে পারে, আমার কাছে মনে হয় এভরিওয়ান ক্যান ডু বিজনেস। মানে আমার বিশ্বাস যে বাংলাদেশে অনেক অন্টারপ্রিনার্স, অনেক উদ্যোক্তা আছে। আমি অনেক অন্টারপ্রিনারকে নিজে চিনি, মানে অনেক উদ্যোক্তাকে আমি নিজে চিনি যারা বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুকে হোক, ওয়েবসাইট হোক, ব্যবসা করতেছেন, দারাজও করতেছেন। সো এই কোর্সটার মাধ্যমে যারা ফেসবুকে ব্যবসা করে তারা যাতে দারাজও বিজনেস স্টার্ট করতে পারে, বা ফেসবুক এইসব মানে এইটাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য আর কি। যে ধরেন এটা কিন্তু আরেকটা আমি যেটা বললাম যে এটা যেটা হেল্প করবে, যে ধরেন আপনি ফেসবুকে করতেছেন কয়েক বছর, এখন আপনার ইচ্ছা হলো যে আচ্ছা আমি দারাজ মার্কেট প্লেসটা একটু ট্রাই করে দেখি, অ্যাডভান্টেজটা কি, কিভাবে করা যায়। সো আপনাদের জন্য এই কোর্সটা বানানো আর কি, যে আপনারা ফেসবুকের পাশাপাশি দারাজও বিজনেস করতে পারবে, বা নতুন আমি কোথাও ব্যবসা করি না, আমি কোথায় শুরু করব, সেখানেও আমি বলবো যে ফেসবুকের তুলনায় দারাজ কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম আর কি শুরু করার জন্য। সো যে কেউ ব্যবসাটা স্টার্ট করতে পারবে, আমার কাছে বিশ্বাস যে কেউ যদি ব্যাগ বিক্রি করে, কেউ যদি
মহিলাদের জুয়েলারি বিক্রি করে, যে যেটাই যে যেটা, বা কেউ যদি ড্রাই ফ্রুটের ব্যবসা করে, আমার কাছে বিশ্বাস আছে বাংলাদেশে যে যেটা নিয়ে ব্যবসা করতেছে তারা প্রত্যেকেই দারাজকে ট্রাই করতে পারেন এজ আ মার্কেট প্লেস আপনার প্রোডাক্টকে বিক্রি করার জন্য এবং আপনার ব্র্যান্ড বানানোর জন্য আর কি। হ্যাঁ, এবং আপনার প্রফিট মার্জিন বাড়ানোর জন্য, এটা হইতে পারে করার জন্য, অথবা একটা পার্ট টাইম প্যাসিভ ইনকাম, বা আপনি অফিস করতেছেন, অফিসের পাশাপাশি আপনি দারাজের মাধ্যমে একটা ইনকাম করতেছেন, সেটার জন্য আপনার কিন্তু সবসময় দারাজে বসে থাকা লাগতেছে না, যেটা আমরা প্রথমে বললাম আর কি। ওকে, সো এখানে আমি বলছি, তাও আমি একটু সামারি করে দিই যে ওয়াই দারাজ বিজনেস ইজ পারফেক্ট ফর ইউ, যেটা আমি বলছিলাম প্রথমে, যে লেস কম্পিটিশন দেন আদার মার্কেট প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড। সো ডেফিনেটলি যেটা আমি বললাম, যে যেহেতু অন্য 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 দেশে মার্কেট শেয়ারটা বড়, সো সেলার্স অনেক বেশি, সো কম্পিটিশন অনেক বেশি। হ্যাঁ, ইন্ডিয়া হোক বা আমেরিকা হোক বা ইউরোপ হোক, যেটাই হোক না কেন, সো ওখানে কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিশন অনেক বেশি হওয়া মানে কি, যে আপনার ইনভেস্টমেন্টটাও বেশি করতে হবে। আপনার এটা আমি শিওর অবগত যে আপনি যদি বাইরের দেশে বিজনেস করেন, আপনাকে ইনভেস্টমেন্টটা বেশি করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন না, মোস্ট মানে আমাদের মেজর বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা হয়, যে আমার ইনভেস্টমেন্ট তো কম ভাইয়া, তাহলে আমি কিভাবে বিজনেস স্টার্ট করতে পারি, বা ই কমার্স বিজনেস করার ইচ্ছা আছে, আমার তো ইনভেস্টমেন্ট কম, তাহলে আপনারা কিন্তু দারাজ ট্রাই করতে পারেন। কারণ যেহেতু কম্পিটিশন এখন অনেক কম দারাজে, আমি বলবো কম্পিটিশন অনেক কম, সো অপরচুনিটি কিন্তু অনেক বেশি। গ্লোবাল মার্কেট প্লেসে তো অপরচুনিটি আছে, বাট লোকাল মার্কেট প্লেসে আমি বলবো অপরচুনিটি অনেক অনেক বেশি আছে। সো যেহেতু কম্পিটিশন কম, তার মানে কি আপনার যেখানে, এটা খুব সিম্পল বিজনেস কন্টেক্সট, যে যে জায়গায় কম্পিটিশন কম সেখানে আপনার কিন্তু কস্ট কম, আপনার ইনভেস্টমেন্ট কম লাগবে। সো আপনি কম ইনভেস্টমেন্টে কিন্তু দারাজে আপনার বিজনেস স্টার্ট করতে পারেন, যদি আপনি ই কমার্স বিজনেস করতে চান, বা ই কমার্সের মাধ্যমে আপনার কোনো ব্র্যান্ড হচ্ছে আপনি বিল্ড করতে চান। হ্যাঁ, সো এটা। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা দেখে থাকি, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি অন্যান্য ব্র্যান্ডের সাথেও কাজ করে দেখছি, কনসালটেশন করে দেখছি, এভারেজ যাদের সাথে আমরা কাজ করছি 15 থেকে 20% প্রফিট মার্জিন রাখা সম্ভব, সবগুলা কস্ট বাদ দিয়ে। এটার জন্য অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। আমরা এখানে আসলে প্রোডাক্টের প্রাইসিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে, কোন প্রোডাক্ট বিক্রি করতেছেন, কমিশন কত হাবি যাবে, অনেক কিছু আছে যেগুলো আমরা, আমি শিওর যারা হচ্ছে কোর্সটা করবেন তাদেরকে আমরা ডিটেলসে, এগুলো আসলে অনেক বিশদ জিনিস, এগুলো আমরা ডিটেলসে বলবো। বাট আমরা যেটা দেখি যে এভারেজ 15 থেকে 20% পর্যন্ত প্রফিট করা পসিবল, যদি কিছু মানে ধরেন যে কোনো প্রাইস পয়েন্টে 15 থেকে 20% করা পসিবল। যদি এটা ধরেন 400-500 টাকার নিচে হয়, তখন প্রফিট মার্জিনটা একটু কমে। যদি এটা 500-600 টাকার উপরে হয়, তখন প্রফিট মার্জিনটা একটু বাড়ে আর কি। সো ওইটা, এই ব্র্যান্ড বিল্ডিংটা কিভাবে হচ্ছে, বা আসলে দারাজ বিজনেস কিন্তু একটা প্রোডাক্টের বিজনেস না, এটা একটা ব্র্যান্ড। একটা ব্র্যান্ড মানে একটা ব্র্যান্ডের আন্ডারে কিন্তু কয়েকটা প্রোডাক্ট থাকবে, রাইট? সো সবগুলো প্রোডাক্ট মিলায়, বা 4টা-5টা প্রোডাক্ট মিলায় কিভাবে আমরা একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবো, কিভাবে আমরা কম প্রফিট ওয়ালা প্রোডাক্ট, বেশি প্রফিট ওয়ালা প্রোডাক্ট নিয়ে একসাথে একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবো, সেগুলো নিয়ে আমরা আমাদের কোর্সে তো ডিটেলস আলোচনা করবোই আর কি। হ্যাঁ, বাট এভারেজে 15-20% আমরা দেখে দেখে আসছি আর কি। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা বলতেছিলাম যে দারাজে প্রত্যেক মাসে আমরা ডেটা, গুগল থেকে যে ডেটা পাই, বা দারাজ ইন্টারনালি যে ডেটা পাই, অলমোস্ট 1 কোটি মানুষ কিন্তু দারাজ হচ্ছে আপনার ভিজিট করে প্রত্যেক মাসে। হ্যাঁ, সো আপনার প্রোডাক্ট, এবং দারাজ বা ই কমার্স মার্কেট প্লেসের জিনিসটা কি, ওরা হচ্ছে বাইং ইন্টেন্ট নিয়ে হচ্ছে ভিজিট করে। বাইং ইন্টেন্ট মানে আমি কিনবো। আমি যখন ধরেন আমি অ্যাজ আ কাস্টমার, আমি যখন ঠিক করে ফেলছি আচ্ছা আমি একটা ফোনের কভার কিনবো, হ্যাঁ, তখন আমি আইদার আমি দোকানে যাই, অথবা আমি দারাজে খুঁজি, যে দেখি তো আমার এই ফোনটার জন্য কভার কি কি আছে, তারপর আমি অর্ডার দিই, রাইট? আমি দারাজে যাই কিন্তু কিনতে। দারাজ কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, যেখানে হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি, এমনি দেখতে যাচ্ছি যে আর কি কি আছে। ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু যায় কেনার উদ্দেশ্যে। হ্যাঁ, সো 1 কোটি কাস্টমার কিন্তু অলরেডি দারাজের আছে, এবং যারা দারাজে বিজনেস করবেন তারা কিন্তু আপনাদের যে প্রোডাক্টটা আছে, আপনি যদি নতুন শুরু করেন, আপনি কিন্তু 1 কোটি মানুষের সামনে আপনার প্রোডাক্টটা দেখাইতে পারতেছেন, রাইট? সো আপনার জন্য কিন্তু দারাজ একটা মানে বিশাল কাস্টমার বেস ধরে রাখছে, যেটা আস্তে আস্তে গ্রো করতেছে, ইয়ার অন ইয়ার অনেক বেশি গ্রো করতেছে। সো আপনি চিন্তা করেন যে আপনি একটা প্ল্যাটফর্মে আসতেছেন যেখানে 1 কোটি 2 কোটি মানুষ অলরেডি আছে এবং আপনার প্রোডাক্ট দেখছে। সো কেনার রেটটা কিন্তু বেড়ে যাবে আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য মার্কেট প্লেসে। যেরকম ফেসবুকে, কিন্তু ফেসবুক আপনি যদি বলেন, ফেসবুকে বাংলাদেশে অনেকে ব্যবসা করে, কম্পারিজনে আমি আসবো। প্রথম জিনিস, গ্লোবালি ফেসবুকে কিন্তু মানুষজন ব্যবসা করে না। ব্যবসা করে না বলতে প্রোডাক্ট বেচা কেনা আমি করতে দেখি নাই গ্লোবালি, বাংলাদেশ বাদে। আমি অন্যান্য দেশ যাই না, বাট ইন্ডিয়া বা ইন্ডিয়া বলেন বা ইউএস ইউকে এইসব দেশে আসলে কমপ্লায়েন্স, বিভিন্ন পলিসি বা গভর্নমেন্ট পলিসির জন্য আসলে ফেসবুকে বিজনেস হয় না। মানে কারণ অনেক রকম কমপ্লায়েন্স, গভর্নমেন্ট ইস্যুস থাকে আর কি ওখানে, মানে অনেক রকম। বাট সব জায়গায় কিন্তু ই কমার্সের মাধ্যমে প্রোডাক্টটা বিক্রি হয়ে থাকে। হ্যাঁ, সো
যারা ফেসবুকে বিজনেস করছেন খুব ভালো কথা, এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েবল। বাট আমরা যদি গ্লোবাল ট্রেন্ডের দিকে দেখি, প্রত্যেকটা দেশে কিন্তু আসলে বেচা কেনা যেটা হয় এটা হয় কিন্তু ই কমার্সে। এবং আমি সবাইকে এনকারেজ করি যে সেল যেটা করতেছেন, আপনি প্রোডাক্ট যেটা বিক্রি করছেন, এটা ফেসবুকে মেসেজের মাধ্যমে বিক্রি না করে আপনারা যদি দারাজে বিক্রি করতে পারেন বা আপনারা নিজস্ব ওয়েবসাইটেও বিক্রি করতে পারেন, ওইটা আপনাকে লং টার্মে হেল্প করবে। কারণ সোশ্যাল মিডিয়ার জিনিসটা হচ্ছে, ফেসবুক কিন্তু হ্যাঁ বাংলাদেশের মানুষ বিক্রি করতেছে প্রোডাক্ট, বাট ওইটার উপর কিন্তু খুব বেশি রেগুলেশন নাই। এখন যেই জিনিসগুলা রেগুলেটেড না একটা দেশে, যে কোনো দেশে হোক, এটা বাংলাদেশ বলছে না, যে কোনো দেশে যদি রেগুলেটেড না থাকে, ওই মার্কেট প্লেসটা লং রানে কিন্তু ভালো করার চান্সেস কম থাকে। হ্যাঁ, যেহেতু আমরা দেখি যে ফেসবুকটা অনেকটুকু আনরেগুলেটেড, অনেক রকম কমপ্লায়েন্স গভর্নমেন্ট ইস্যুস আছে, যে কোনো আন্দোলন হলে ফেসবুক সবার আগে টার্গেট থাকে। এখন যদিও আমরা অনেক অনেক ফ্রিডম পাচ্ছি, যাই হোক, তাও হচ্ছে আমরা দেখে আসছি যে কোনো প্রবলেম, যে কোনো আনরেস্ট কিছু হইলেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এখন দেখেন একটা একটা জিনিস, যে আপনার আমরা রিসেন্টলি তো দেখে আসলাম যে এই কাহিনীগুলো হয়েছে। এখন দেখেন, আপনি যদি ফেসবুকে ব্যবসা করেন কোনো একটা কারণে, যদি সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়, এটা বন্ধ করে দেওয়া হয়, এটা বাংলাদেশে করা হয় এমন না, গ্লোবালিও এটা এরকম আছে। যেরকম ইউএসএ আপনারা জানেন যে বাইডেন বাইডেন গভর্নমেন্ট হচ্ছে টিকটকের উপর একটা ব্যান অলরেডি দিয়ে রাখছে। হ্যাঁ, সো সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে সেলিং প্ল্যাটফর্ম হিসেবে কাউন্ট করা উচিত না। আমাদের কাছে মনে হয় গ্লোবালি যেটা হয়, ই কমার্স প্ল্যাটফর্ম গুলোকে সেলিং প্ল্যাটফর্ম হিসেবে কাউন্ট করা হয়। কারণ যত যাই হোক, ই কমার্সের প্ল্যাটফর্ম কিন্তু থাকে আর কি, যে কোনো আনরেস্ট, যে কোনো ইস্যুস, সবকিছুর মধ্যে ই কমার্সে কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করা যায়। ইভেন আমাদের এই যে কিছুদিন আগে যখন আনরেস্ট চলতেছিল, তখনও আমরা হ্যাঁ সেলস ভলিউম হয়তো একটু কমছে, কারণ মানুষজন ইন্টারনেট অ্যাক্সেস কমছে, বাট প্ল্যাটফর্ম গুলো কিন্তু লাইভ ছিল, দারাজ কিন্তু লাইভ ছিল, এবং আমরা সেল জেনারেট করতে পারছি কম বেশি, যাই হোক না কেন। বাট যদি আপনি শুধু ফেসবুক নির্ভর থাকেন বা ফেসবুকে ব্যবসা করেন, তাহলে যেটা হয় কি, যে আপনার আসলে ইয়াটা বিজনেসটা কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ যে কোনো সময় সোশ্যাল মিডিয়া হয়তো বন্ধ হইতে পারে, আগে আমরা দেখে আসছি যে হয়। তো যদি হয়ে যায় তাহলে কি হইলো আপনার, আমি জানি আপনারা যারা ফেসবুকে এখানে যদি কেউ থাকেন, যে ফেসবুকে ব্যবসা আপনারা আমার থেকে ভালো জানেন যে ওখানে আসলে অ্যাড এর মাধ্যমে ব্যবসা করতে হয়। যেটা হয়, এখন যদি আপনার ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় বা কোনো কারণে 1-2 দিন বন্ধ রেখে দেয়, আপনি অ্যাড যে চালাচ্ছেন, ওটা যে অপটিমাইজ করতেছেন, অ্যালগোরিদম যে অপটিমাইজ হয়ে আপনার একটা অডিয়েন্স এনে দিছে যারা আপনার প্রোডাক্ট কিনে, ওইটা কিন্তু আবার পুরো পুরো অ্যালগোরিদম রিসেট হয়ে যায়। তখন আপনাকে আবার স্ক্র্যাচ থেকে অনেকাংশে শুরু করতে হয়, যেটা আমরা দেখছি আর কি। সো ওইটা একটা আমার কাছে মনে হয় একটা লুজ লুজ প্রজেক্ট। এর থেকে আমরা যদি দারাজে করি, লং টার্মে আমি যদি বহির্বিশ্বের দিকেও তাকাই, আমাদের এখানে বিজনেস সাস্টেইন করা, গ্রো করাটা ইজিয়ার হবে। এবং ইটস হেয়ার টু স্টে। যে কোনো ই কমার্স মার্কেট প্লেস, স্পেশালি দারাজ ইজ এটা থাকবে, এটা থাকা দরকার। যে কোনো একটা দেশের উন্নতির জন্য ই কমার্সে আসা দরকার। কারণ ই কমার্স থাকলে যেটা হয়, উদ্যোক্তা তৈরি হয়। হ্যাঁ, অনেক বেশি উদ্যোক্তা তৈরি হয়, অনেক বেশি ব্র্যান্ড তৈরি হয়, যেটা রিটেল বা অফলাইন মার্কেটে পসিবল না। যত বেশি উদ্যোক্তা তৈরি হবে দেশের থেকে, যেটা আমরা চাই, সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য এটা যে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, আমি চাই যে আরো উদ্যোক্তা দারাজ মার্কেট প্লেসে আসুক। আসলে যেটা হবে, আরো অডিয়েন্স আসবে, মানুষজন কিনবে, বাংলাদেশ ইকোনমি গ্রো করবে, রাইট? এবং এটা রেগুলেটেড একটা বিজনেস। সোফার এটা কিন্তু গভর্নমেন্ট ফুললি রেগুলেট করে, যেই গভর্নমেন্টই থাকুক না কেন, রেগুলেটেড হওয়ার কারণে এই বিজনেসের উপর যত রকম কমপ্লায়েন্স সবকিছু এটা কিন্তু মেনটেন করে করতেছে। তো গভর্নমেন্টও কিন্তু এখান থেকে যে সেল আসতেছে, ওটাতেও বেনিফিটেড হচ্ছে। এবং যেহেতু বেনিফিটেড হচ্ছে, যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, এগুলো কন্টিনিউ করবে। এটা দারাজ বলেন, অ্যামাজন বলেন বিদেশে, ফ্লিপকার্ট বলেন, সবকিছু রেগুলেটেড। সো এগুলা গ্রো করে, এগুলা থাকে আর কি। এটা গেল। আমি একটা বলছিলাম যে 4% থেকে 50%-এর যে একটা জার্নি নেক্সট 10 ইয়ার্স আমরা যেটা দেখি লোক করে, যারা এখন আসবে দারাজে, আমি মনে করি তারা ড্রাইভিং সিটে আছে বিশাল বিশাল বড় ব্র্যান্ড বানানোর জন্য। এখন কম ইনভেস্টমেন্টে জয়েন করে ফেললে, পরে আস্তে আস্তে আপনি যখন গ্রো করবেন, দেখবেন মার্কেটে যত মানুষ আসতে থাকবে, আপনার সেল গ্র্যাজুয়ালি ইয়ার অন ইয়ার গ্রো করবে, যেটা কিন্তু রিটেল মার্কেটে পসিবল না। বা রিটেলে কোনো দোকান দিচ্ছেন, ওই মানুষ তো ফিক্স, মানুষ তো বাড়তেছে না, কমতেছে না, কিছুই হচ্ছে না, কিন্তু যেই বিজনেসটা গ্রোয়িং, ওইখানে আপনার সেলটাও আস্তে আস্তে গ্রো করবে। সো এই জন্য এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম আর কি জয়েন করার জন্য। আর ফাস্টার রেভিনিউ গ্রোথ, এটা তো আমি বললামই যে ফাস্টার রেভিনিউ গ্রোথ কেন বলতেছি। সো এটাই আর কি। ওকে, তারপর আমি একটা দারাজ ভার্সেস এফ কমার্স, আমার কোনোটার প্রতি কোনো ক্ষোভ বা ক্রোধ নাই। তাও কেন আপনি দারাজে বিজনেস করবেন বা দারাজে আসা উচিত, সেগুলো নিয়ে আমি কিছু কম্পারিজন করছি। তো আমি যেটা বললাম যে ফেসবুকে যেটা হয়, যে আমি ফেসবুকে বিজনেস করতেছি, দারাজেও করতেছি, আমি দেখছি দুইটা প্ল্যাটফর্মে দেখছি। ফেসবুকে যেটা প্রচন্ড রকমের ইনভেস্টমেন্ট লাগে। ইনভেস্টমেন্টটা কোথায় লাগে দেখেন, প্রোডাক্টের যে ইনভেস্টমেন্টটা, এটা কিন্তু ফেসবুকেও একই। ধরেন আপনি
একটা কথার কথা, আপনি একটা ব্যাগের ব্যবসা করবেন। এখন আপনার প্রোডাক্ট তো ধরেন আপনি 100টা ইউনিট কিনছেন, এইটার কস্ট কিন্তু ফেসবুকেও যা মানে ফেসবুক দ্বারা উপর নির্ভর করে না, হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর উপর নির্ভর করে যে 100টা প্রোডাক্ট আপনার ম্যানুফ্যাকচার করতে কত টাকা লাগতেছে। ভ্যারি করে কোন জায়গাটা, ভ্যারি করে হচ্ছে যে আপনি যে কমিশনটা দিচ্ছেন, মানে অ্যাড যে চালাচ্ছেন, এই অ্যাড কস্টটা কিন্তু ভ্যারি করে। ফেসবুকে ভ্যারি করে, দারাজে ভ্যারি করে, যেহেতু দারাজে জিনিসটা হচ্ছে মানে এখনো কম্পিটিশনটা কম, সেই কারণে আপনার অ্যাড কস্ট কিন্তু ফেসবুকের তুলনায় অনেক কম। বাট অন দ্য আদার হ্যান্ড সেলটাও কিন্তু খুব সিগনিফিকেন্টলি ভালো একটা রেটে দারাজ আপনাকে দিতে পারবে। সো যেটা হয় যে ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট আমি যদি হিসাব করি, হ্যাঁ দারাজের আমরা জানি যে অনেক পেন পয়েন্ট আছে, যে কমিশন আছে, তারপর আপনার বিভিন্ন ফি, ছোট ছোট ফি আছে, বাট সব মিলায়েও আমি যদি বলি, আমরা যেটা দেখতে পাই যে আপনার অ্যাকুইজিশন কস্ট বা একটা কাস্টমারের পারচেস করার পিছনে মার্কেটিং এর যে কস্টটা, সেটা কিন্তু টোটাল যদি আমি হিসাব করি দারাজের ক্ষেত্রে অনেক কম আসে ফেসবুকের তুলনায় আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি দারাজে ফেসবুকের ক্ষেত্রে অ্যাড চালাতে হচ্ছে। আমরা এটা সবাই এগ্রি করি যে ধরেন আপনি একটা নতুন সেলার বা আপনি একটা বিজনেস দাঁড় করাইছেন 1 বছর 2 বছর ধরে, আপনি দাঁড় করাইছেন অ্যাডস এর উপর। আমরা প্রচুর বিজনেস দেখি এরকম, আপনি যে মুহূর্তে ফেসবুকে অ্যাড চালানো বন্ধ করে দিবেন, আপনার অ্যাড কিন্তু আর মানুষের কাছে যাচ্ছে না। তো আপনার রিচ কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে, আপনার সেল কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে। দারাজের ক্ষেত্রে জিনিসটা পার্সিয়ালি হয়। দারাজের ক্ষেত্রে যেটা হয় যে দারাজ যেহেতু নিজে একটা ই কমার্স মার্কেট প্লেস, এখানে মানুষ প্রোডাক্ট কিনতে আসে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে আপনি যদি অ্যাডে ইনভেস্ট নাও করেন, তাও কিন্তু আপনার প্রোডাক্ট সেল হয়, কিছুটা হয়। হ্যাঁ, অ্যাড অ্যাড যদি চালান, দারাজের ভিতরে চালান, ফেসবুকে চালান, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন, এগুলো আমরা শিখাবো সব, এগুলো করলে সেলটা আরো বাড়ে। বাট এগুলো যদি নাও করেন বা খুব কমও করেন, তাও কিন্তু আপনার ব্র্যান্ডটা থাকে। এবং যখনই আপনি ধরেন সবগুলো অ্যাড বন্ধ করে দিলেন, ধরেন কোনো একটা কারণে, আপনার ব্র্যান্ড কিন্তু দারাজ থেকে চলে যাচ্ছে না। আপনার ব্র্যান্ড যেহেতু আপনি বিল্ড করছেন একটা সময় নিয়ে, ধরেন 4 মাস 5 মাস ধরে একটা ব্র্যান্ড বিল্ড করছেন, আপনি দেখবেন যে আপনি এই অ্যাড না চালালেও কিন্তু আপনি ওই জায়গা থেকে সেল পাচ্ছেন, যেটা আমরা আমাদের এখানে দেখতে পারি আর কি। বেশ মানে হিউজ অ্যামাউন্ট অফ অর্গানিক সেল কিন্তু দারাজের ক্ষেত্রে আসে। আমরা অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড চালাই না, অ্যাড না চালালেও আমরা প্রতিদিন কিন্তু সেল পাই ওই প্রোডাক্ট গুলোতে। হ্যাঁ, সো বাট এই জিনিসটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে পসিবল না। সো ফেসবুকে আপনি চিন্তা করেন, আপনি অনেক সময় দিয়ে অনেক বছর ধরে একটা ব্র্যান্ড বানাইলেন, হঠাৎ করে কোন একটা কারণে আপনার কার্ডের ইস্যু হতে পারে, আপনার মানে এটা তো ক্রেডিট কার্ড দিয়ে দিতে হয় বা অন্যান্য কার্ড দিয়ে, কোনো কার্ড ইস্যু, ফাইন্যান্সিং ইস্যু কিছু একটা হইলো, আপনার ব্র্যান্ড কিন্তু রাতারাতি মানুষের ইয়ার থেকে হারাই যাবে, কারণ অ্যাড নাই, তাহলে আপনি গ্রো করতে পারতেছেন, আপনি সেল জেনারেট করতে পারতেছেন না, হুইচ ইজ এ বিগ প্রবলেম। হ্যাঁ, সো যেটা আরেকটা বললাম যে সেলস খুব কনসিস্টেন্ট আর কি দারাজের ক্ষেত্রে আমরা দেখছি। কস্ট পার অ্যাকুইজিশন বা অ্যাড কস্ট হচ্ছে বেশ কম দারাজের এই ফেসবুকের তুলনায়। ফেসবুকে যখন আমরা দেখছি যে প্রত্যেকটা মানে অ্যাকুইজিশনের পিছনে মিনিমাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, মার্কেটিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে প্রোডাক্ট কস্টে 30% ধরে রাখতে হয়, যে অ্যাডে আপনাকে দিতে হবে, মানে 30% ফেসবুক অ্যাডের পিছনে আপনার চলে যায় কম বেশি। দারাজের ক্ষেত্রে যদিও আমরা 20% ধরি, মানে আমরা কিন্তু অ্যাড কস্টই ধরি কম, যে 20% ধরি, তাও আমরা দেখি যে আলটিমেটলি অর্গানিক সেল, অ্যাড সেল, সব সেল মিলায় আপনার টোটাল যে অ্যাড কস্ট, ওইটা 10%-এর নিচেও অনেক অনেক সময় চলে আসে। যেখানে আপনার ফেসবুকে 30% লাগছে, তার কাছে কিন্তু 10%-এর নিচেও জিনিসটা চলে আসে। হ্যাঁ, এটা একটা গেল। সো তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ডেলিভারি নিয়ে আমরা যেটা বলছিলাম, যে ডেলিভারি দারাজের ক্ষেত্রে যেটা হয় যে দারাজের হাবে আপনি ড্রপ করে দিবেন, তারপর দারাজ পুরো ডেলিভারিটি হ্যান্ডেল টেক কেয়ার করবে। হ্যাঁ, ডেলিভারি এবং রিটার্ন। বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে কুরিয়ার কোম্পানির সাথে মেনটেন করতে হবে, কাস্টমার ফোন দেবে, অমুক সমুক অনেকগুলো ইস্যু আছে আর কি। তো আপনাকে অনেকটুকু সময় আপনার কিন্তু চলে যায় যে প্রোডাক্ট ডেলিভারি ঠিক আসলো কিনা, রিটার্ন নেওয়া, এরকম জিনিসপত্র। বাট দারাজের ক্ষেত্রে এটা অনেক স্ট্রিম লাইন, মানে দারাজ হাবে দিবেন, পুরা এন্ড টু এন্ড ডেলিভারি দারাজ কিন্তু মেনটেন করবে। এটা তো প্রথম। আবার এফবিডি সার্ভিস একটা আছে দারাজের, যেটা নতুন সেলারদেরকে দেয় না, আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে দেয় একটা সেল জেনারেট করো, ওইখানে আপনি আপনার পুরো ইনভেন্টরি দারাজে রেখে আসবেন। দারাজ ফুল মানে অর্ডার প্যাকিং থেকে শুরু করে ডেলিভারি ফুল দারাজ করবে। তা আপনি জাস্ট নিজে নিশ্চিন্তভাবে মার্কেটিং করবেন, আর কিছু করা আপনার আসলে দরকার নেই ওই পর্যায়ে গিয়ে আর কি। সো হ্যাসেলটা কম। আর লাস্টে যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড কোথাও প্রোডাক্ট বিক্রি হয় না মেসেজের মাধ্যমে। বাংলাদেশ একটা রেয়ার এক্সাম্পল যেখানে হয়, আমি জানি না অন্য কোনো দেশে হয় কিনা, বাট আমি যেসব দেশ দেখছি ইউএস ইউকে ওসব জায়গায় হয় না। বা সো বাট ই কমার্সটা সব দেশে মোটামুটি রিলায়েবল। ঠিক আছে। সো আমি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি দিছি, যে আমরা মোটামুটি 1.5 ইয়ার্স এর মতো আমি দারাজে
বিজনেস করতেছি আর কি আমরা। তো আমরা শুরু করছি একদম জিরো থেকে, এবং আমরা ওয়ান অফ দ্য টপ সেলার। আপনারা এখনো গিয়ে দেখতে পারেন যে আমরা ওয়ান অফ দ্য টপ সেলার। আপনি যদি চার্জার লিখে সার্চ দেন, আমাদের চার্জার আসবে, আমাদের কয়েকটা চার্জার আসবে, আমি শিওর। তো আপনি যদি স্কেল লিখে, স্মার্ট স্কেল লিখে বা ওয়েট স্কেল লিখে সার্চ দেন, আসবে। আপনি যদি ভেহিকেল লিখে সার্চ দেন বা টয় কার লিখে সার্চ দেন, আমাদের টয়েস গুলো আসবে, আমি শিওর, প্রিটি শিওর। আমি কোর্সের মধ্যে তো দেখাবো। সো আমরা কিন্তু একদম জিরো থেকে স্টার্ট করছি, এমন না যে আমাকে কেউ কিছু ধরাইছে। আমি একদম জিরো থেকে নিজে শিখে নিজে ইয়া করে পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করছি আর কি। এবং এই জিনিসটাই আমরা আমার কোর্সে শিখাবো, যে কি শিখলাম, ভুল কি হলো, ঠিক কি হলো, কিভাবে আগানো উচিত, এভরিথিং। তো আমরা কারেন্টলি হচ্ছে মোটামুটি 7 ফিগার্স যেটাকে আমরা বলি। সো ইয়ারলি মোটামুটি 7 ফিগার্স জেনারেট করি আর কি দারাজের থেকে। সো দারাজের জন্য উইচ ইজ মানে ভেরি গুড যে আমরা বাংলাদেশে বসে মোটামুটি 7 ফিগার্স জেনারেট করতে পারি। আর আমরা আমাদের সাথে দারাজের ক্যামেরা কানেক্টেড, মানে দারাজের কয়েকটা টিম আসলে আমাদের সাথে কানেক্টেড আছে। তো আমরা বিভিন্ন আপডেটস, বিভিন্ন কোনো কোয়ারি যদি থাকে কারোর, তো ওগুলো আমরা মানে ক্যাম মানে কি অ্যাকাউন্ট ম্যানেজার, যারা আমাদের যখন আপনার সেলস একটা সার্টেন ভলিউমে পৌঁছাবে, আপনাকে দারাজা থেকে একটা কি অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাসাইন করা হবে। হ্যাঁ, তো ওদের কাজ হচ্ছে আপনাকে অ্যাসিস্ট করা, ওরা আপনাকে মার্কেটিং অ্যাসিস্ট করে না, বাট কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু থাকলে বা কোনো লজিস্টিক সাপোর্ট লাগলে ওটা ওরা দেয় আর কি, বা কোনো ক্যাম্পেইন থাকলে ক্যাম্পেইনের ব্যাপারে আপনাকে জানায়। হ্যাঁ, সো এইগুলা নিয়ে আর কি আপনাকে ইয়া করে। সো এখানে এই মানে হেল্প করে আর কি। সো আমরা আমাদের সাথে কয়েকটা টিম কানেক্টেড আছে। আমরা অনেক দিন ধরে আসলে ইন্টারনালি, আমি নিজেও দারাজের অফিসে ভিজিট করার চেষ্টা করি, প্রত্যেক 2 মাস পর পর আমি যাই, আমাদের মিটিং থাকে ওখানে। সো কোনো আপডেট, নতুন কিছু, ওগুলো আমরা সব মোটামুটি পাই আর কি, কম বেশি, যে কি কি আসতেছে না আসতেছে। সো ওগুলো আমরা শেয়ার করবো আর কি আপনাদের সাথে, বা রেগুলারলি আমাদের গ্রুপ যেটা আমরা করবো বলছি ওখানে আমরা তো অবশ্যই শেয়ার করবো। সো আমি এখানে একটা ডেমো দিছি যে আমাদের একটা মাসের রেভিনিউ, যে আমরা মোটামুটি এটা এটা একদম প্রথম দিকের একটা মাস। তো আমরা দারাজে হচ্ছে অ্যারাউন্ড, দেখতে পাচ্ছেন যে অনেকে বলে দারাজে কি টাকা মানে প্রোডাক্ট বিক্রি করা যায়, মানে ইনকাম কি হয় আসলে। আমি একটা লাইভ এক্সাম্পল দেখালাম যে আমরা অ্যারাউন্ড 7.5 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করছি যে কোনো একটা মাসে প্রথম দিকে। তখন মনে হয় আমাদের 4টা 5টা প্রোডাক্ট ছিল ম্যাক্সিমাম। এই 5টা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এই 7.5 লাখ টাকার মোটামুটি রেভিনিউ জেনারেট করতে পারছি আর কি দারাজের ক্ষেত্রে। হ্যাঁ, সো উইচ ইজ ভেরি গুড। আমার মনে হয় মানে যে কোনো মার্কেট প্লেসে বাংলাদেশে স্পেশালি এটা খুব ভালো একটা নাম্বার, অল্প প্রোডাক্ট কনসিডার করে। হ্যাঁ, সো আমি যেটা দেখাচ্ছি যে আমরা দারাজে আমরা কয়েকটা ক্যাটাগরিতে আসলে টপ র্যাঙ্ক করছি। সো টিটন যেরকম হচ্ছে চার্জার যেটা ছিল, চার্জার হচ্ছে দারাজে 1 নাম্বার ছিল। আমরা কিছু কৌশল বা কিছু স্ট্র্যাটেজি নিছি যেগুলো আমরা কোর্সে হয়তো আলোচনা করবো ডিটেলে। সো আমরা কিন্তু 1 নাম্বারে ছিলাম। হ্যাঁ, চার্জার ক্যাটাগরিতে পুরা দারাজের মধ্যে। এখানে কিন্তু গ্লোবাল সেলার আছে, লোকাল সেলার আছে, সব মিলায় মানে বড় বড় ব্র্যান্ডস ইলেকট্রনিক্স যেরকম অ্যাঙ্কার ছিল, বেসুস ছিল, ইউগ্রিন ছিল, সবকিছুর মধ্যে আমরা কিন্তু আপনার 1 নাম্বারে আসছি আর কি। টয়েজ এর ক্ষেত্রে আমাদের কিছু স্টানকার আছে, এগুলো আছে। বাম পাশে আমি যেটা দিছি যে আমরা কিছু ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর হেল্প নিছি, সেগুলো আমরা কোর্সে আমরা আরো ডিটেলসে যাব, কিভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনাকে দারাজে প্রথমে গ্রো করতে অনেক হেল্প করে, অল্প টাকায় মার্কেটিং কিভাবে করে আপনি বিশাল সেল জেনারেট করতে পারবে। সো সব টিপস এন্ড ট্রিক্স আমরা যতটুকু শিখছি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর কি কোর্সের মাধ্যমে। সো এখানে আমি আমাদের অডিয়েন্সের মধ্যে কেউ যদি অ্যাডস নিয়ে কাজ করে থাকে, দারাজ হোক বা যে কোনো অ্যাডস, ফেসবুক অ্যাড হোক, যাই হোক না কেন, সো আমি শিওর সবাই জানেন যে এটা আমি একটা মানে অ্যাড পারফরমেন্স সেট দিছি আমাদের একটা অ্যাকাউন্টের জন্য। এই যে লাস্ট মান্থের জুলাই মাসের একটা স্টেটমেন্ট দিছি আর কি মোটামুটি। সো জুলাই মাসে দেখেন আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা হচ্ছে মার্কেটিং এর ভাষায়, যারা মার্কেটিং বুঝেন তাদের জন্য, রিটার্ন অন অ্যাড স্পেন্ড 12x। হ্যাঁ, মানে আমি 1 টাকা দিয়ে 12 টাকা রিটার্ন পাই দারাজের থেকে। আমরা এখন পাই 1 টাকা অ্যাডে স্পেন্ড করে আমরা 12 টাকা পাই, যেটা আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে পাই না সোফার। এবং আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল আর কি, মানে একটা প্রোডাক্ট বিক্রি করতে 100 টাকার একটা প্রোডাক্ট যদি হয়, সেটা বিক্রি করতে অ্যাডের পিছনে আমরা কত টাকা দিচ্ছি? 8 টাকা দিচ্ছি। এটাকে বলে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে 8 টাকা লাগে। সো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিন্তু 30 টাকা থাকে, যে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে হলে ইন্ডাস্ট্রি গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 30 টাকা, বাংলাদেশেও এরকম। বাট দারাজের ক্ষেত্রে আমরা এটা 8%-এও আসে আমাদের মাসে মাসে। সো রিটার্নটা মানে আপনি যতটুকু ইনভেস্ট করতেছেন সেই তুলনায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে দারাজের রিটার্নটা অনেক ভালো, যদি আপনি ঠিক স্ট্র্যাটেজি ফলো করে বিজনেস করেন, এবং আপনার যে অ্যাডের কস্ট পার সেলে সেটা অনেক কম কম্পেয়ার টু অন্যান্য যত মার্কেট প্লেস আছে গ্লোবালি লোকালি সব মিলায়। ওকে, সো আচ্ছা, এখন আসি যে আমরা এখানে কোর্সের মডিউলটা আমি ডিটেলস একটু যাব। কোর্সে আসলে যারা করবেন তারা আসলে কি কি শিখতে পারবেন সেই একটা কোয়েশ্চেন আছে। সো এখানে আমি শর্টে যদি বলি, কয়েকটা জিনিস আছে দারাজে বিজনেস করার জন্য। প্রথম হচ্ছে বুঝা,
যে দারাজ আসলে প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো ওইটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করবো যে কিভাবে র্যাঙ্ক করানো যায়, দারাজ অ্যালগোরিদমে কিভাবে গ্রো করানো যায়, কিভাবে আপনি অর্গানিকলি র্যাঙ্ক করবেন, কিভাবে অ্যাড আপনাকে কিভাবে র্যাঙ্ক হতে সহযোগিতা করতেছে, এক্সটার্নাল ট্রাফিক মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আমরা এখানে কোর্সটা কিন্তু মজার, কারণ কোর্স খালি দারাজে আপনি বিক্রি করতেছেন, কিন্তু মার্কেটিং এর জন্য কিন্তু আমরা ফেসবুক নিয়েও দেখাবো যে ফেসবুকে কিভাবে অ্যাড ক্রিয়েট করে দারাজে কাস্টমারকে আনা যায়। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা কিছু এক্সাম্পল দিব কিভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আমরা দারাজে সেল জেনারেট করতে পারি। হ্যাঁ, সো আপনি কিন্তু শুধু দারাজ শিখতেছেন এমন না, এই কোর্সটার মধ্যে আপনি পুরো দারাজ ইকোসিস্টেমের ব্যাপারে জানতেছেন। তার মধ্যে কি ফেসবুকের মার্কেটিংটাও কিন্তু আসতেছে, যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করে আমরা অ্যাড চালায় অ্যাড কাস্টমার দারাজে আনতে পারি, সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। হ্যাঁ, সো বিভিন্ন রকম মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা লাগবে আপনার দারাজে সেল করার জন্য, গ্রো করার জন্য, সেগুলো আমরা আলোচনা করবো আর কি। তারপরে প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমরা আলোচনা করবো, যেটা আমি ডিটেইলসে যাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েশন কিভাবে করতে হবে এবং ম্যানেজ কিভাবে করতে হবে, কি কি প্যারামিটার মাথায় রাখতে হবে, সেগুলো আমি আলোচনা করব। প্রোডাক্ট লিস্টিং কিভাবে করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে অ্যাডভার্টাইজিং তো বললাম যে অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা আলোচনা করবো, যে অ্যাডভার্টাইজিংটা আমরা কিভাবে করছি। ওকে, তো প্রোডাক্ট রিসার্চ নিয়ে আমি যদি এখানে তো আমি সামারি দিলাম আমরা কি কি শিখবো, এখন আমি যদি একটা একটা করে ব্রেকডাউন করি, প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে যেটা হয় কি, যে প্রোডাক্ট রিসার্চ আমি প্রথমে যেটা বলছিলাম, প্রোডাক্ট রিসার্চ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে আপনার হিরো ব্যবসার, ই কমার্স বিজনেসে অলওয়েজ হিরো হচ্ছে প্রোডাক্ট। সো আপনি যদি ভুল প্রোডাক্ট লঞ্চ করেন আপনি কিন্তু লস করবেন, ব্যবসায় গ্যারান্টেড লস করবেন। আপনি যদি প্রোডাক্ট যদি ঠিক থাকে, আপনার অন্যান্য এফোর্ট মিলায় আপনি ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন, এটা আমরা খুব আশাবাদী, আমরা দেখছি, আমরা করতেছি। হ্যাঁ, কিন্তু প্রোডাক্ট সিলেকশন যদি ভুল হয়, ধরেন আপনি এমন এখানে লিখছি প্রথমটা যে প্রোডাক্ট দ্যাট হ্যাজ ডিমান্ড ইন বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ মার্কেটে ডিমান্ড থাকতে হবে প্রোডাক্ট। আপনি ধরেন এমন কোন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন প্রথমে আর্লি স্টেজে, যেটার আসলে চাহিদাই নেই, কেউ বিক্রি করতেছে না বাংলাদেশ মার্কেটে, সো এটা কাজ করার চান্সেস খুবই কম। হ্যাঁ, এমন প্রোডাক্ট বিক্রি করা উচিত যেটা ডিমান্ড আছে বাংলাদেশ মার্কেটে এবং কম্পিটিশন কম থাকে আর কি, কম্পিটিশন কম আমরা বুঝাবো পরে। সো এরকম প্রোডাক্ট যদি আপনারা বিক্রি করেন তাহলে আপনাদের লাভটা করার সম্ভাবনা বেশি, তাড়াতাড়ি লাভ করার সম্ভাবনা বেশি, ব্র্যান্ড বিল্ড করার সম্ভাবনা বেশি। সো প্রোডাক্টটা করতে হবে আর কি। এবং প্রফিট যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন, প্রোডাক্টের ক্ষেত্রে 12 থেকে 20% প্রফিট মার্জিন রাখতে হবে। তো মার্জিন গুলো আমরা কিভাবে ক্যালকুলেট করি, মার্জিনে কি কি আসবে, কি কি কাটে দ্বারা, সবকিছু আমরা কোর্সের মধ্যে আসলে ডিটেলস আলোচনা করবো আর কি। এগুলো অনেক বড় বড় টপিক, আমরা এগুলা মানে খুব সিম্পল টপিক আমরা কোর্সের মধ্যে দেখাবো কিভাবে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন যেটাতে আপনি 15-20% পর্যন্ত প্রফিট মার্জিন রাখতে পারবেন প্রাইসের উপরে, সেটার এটা আমরা দেখাবো আর কি। হ্যাঁ, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে বড় কোনো ব্র্যান্ড, আপনি যেই নিজ বা যে ক্যাটাগরি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, বড় কোনো সেলার ওখানে আছে কিনা দেখতে হবে। যদি বড় কোনো সেলার মানে পপুলার ব্র্যান্ড থাকে, যেমন ইউনিলিভার যদি থাকে, তাহলে আপনি সাবান শ্যাম্পুর ব্যবসা করতে যাচ্ছেন, ইউনিলিভার আছে, আপনার পক্ষে ওখানে সার্ভাইভ করা খুব টাফ। হ্যাঁ, এর থেকে আমাদেরকে এমন এমন প্রোডাক্ট বা এমন এমন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যেখানে বড় ব্র্যান্ডস আইদার নাই, অথবা বড় ব্র্যান্ড যদি থাকে সেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডস। হ্যাঁ, কারণ দারাজ কিন্তু অ্যামাজন বা ওয়ালমার্ট এসব মার্কেটের থেকে অনেক ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ইন সেন্স যে আপনি দেখবেন লোকাল সেলার আছে, গ্লোবাল সেলার আছে। ধরেন গ্লোবাল সেলারের ক্ষেত্রে একটা ক্যাটাগরি হতে পারে ইলেকট্রনিক্সে, আমি যদি বলি গ্লোবালে আমরা সবাই জানি চার্জার ব্র্যান্ডে ইউগ্রিন আছে, অ্যাঙ্কার আছে, বাট আমরা ওদের থেকে অ্যাডভান্টেজ পাই অনেক ক্ষেত্রে। কিভাবে? ওদের প্রোডাক্ট যখন আপনি দারাজে অর্ডার দিবেন, যদি ওরা বড় ব্র্যান্ড, ডেলিভারি কিন্তু বাইরের থেকে আসতেছে, সময় বেশি লাগতেছে, সেই জায়গায় আমরা 1 দিন 2 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছি। সো আমরা একটা নতুন ব্র্যান্ড হইলেও আমরা একটা অ্যাডভান্টেজ পাই আর কি। সো আপনাদেরকে দেখতে হবে যে বড় ব্র্যান্ড আসে কিনা, তাহলে ওই নিচে ঢোকাটা উচিত না। যদি বড় ব্র্যান্ড বাংলাদেশে থাকে ওইটাতে ঢোকা উচিত না, এবং যদি বড় ব্র্যান্ড বিদেশে থাকে তাহলে আপনারা হয়তো এই অ্যানালাইসিস করে ওই ক্যাটাগরিতে ব্যবসা করতে পারবেন, যেহেতু আপনারা অ্যাডভান্টেজ পাবেন ডেলিভারির ক্ষেত্রে। হ্যাঁ, সো এরকম কিছু টিপস ট্রিক্স আমরা আলোচনা করবো আমাদের ক্লাসে। সো কম্পিটিশন লো, এটা তো বললামই, কম্পিটিশন লো, ডিমান্ড হাই, এরকম প্রোডাক্টের ই কমার্সে চাহিদা সবচেয়ে বেশি থাকে আর কি। কম্পিটিশন লো মানে কস্ট কম, মার্কেটিং কস্ট কম, আপনার প্রফিট মার্জিন বেশি, সিম্পল, একদম সিম্পল। কম্পিটিশন যত কম, ডিমান্ড যত বেশি, তত চান্সেস আপনার ভালো করার বিজনেসে। হ্যাঁ, তারপরে যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং ইজিলি করা যায়, আমরা আমাদের কোর্সে আসলে লোকাল আর গ্লোবাল দুইটা ম্যানুফ্যাকচারিং নিয়ে আলাপ করবো, যে চায়না থেকে যদি করি আমি কিভাবে প্রোডাকশন হইতে পারে, প্রসেসটা কি, এটা একটা মজার বিষয়। আমরা লোকালি যদি করি বাংলাদেশে কিভাবে করবো, ওটা আমরা আলোচনা করবো। সো কোনটা ভালো, কোন ক্যাটাগরিতে করলে কিভাবে করা উচিত, সেটা সেটা আমরা করবো, সেটা আমরা দেখবো আর কি। আমি পার্সোনালি যেরকম মানে সাজেস্ট করি যে যারা বাংলাদেশ সেলার,
আমরা যেহেতু বাংলাদেশ থেকে ব্র্যান্ডস বানানোর চেষ্টা করতেছি, যদি লোকালি প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা যায় তাহলে আসলে যেটা হয় আপনার ইনভেস্টমেন্ট অনেক কম লাগে আর কি, কারণ আপনার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি একটা ব্যাচের জন্য কম থাকে, মানে একটা ব্যাচে আপনাকে কম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অর্ডার দিতে হয়। চায়না থেকে করলে একটা বড় ব্যাচ অর্ডার দিয়ে কিন্তু আপনাকে নিয়ে আসতে হয়, হ্যাঁ, সো কস্টটা হাই থাকে আর কি। সো আমরা দুইটাই আলোচনা করবো, বাট আমার মনে হয় যেহেতু লোকাল লোকাল ইকোনমিকে আমরা কিভাবে বুস্ট করতে পারি, মানে অল্প কম ইনভেস্টমেন্টে আমরা কিভাবে ব্র্যান্ড বানাইতে পারি লোকালি ম্যানুফ্যাকচার করে, যে একটা ব্যাগ হতে পারে, ব্যাগ আপনি 15টা 20টাও ম্যানুফ্যাকচার করতে পারেন, করে আপনার ব্র্যান্ড কিন্তু শুরু করতে পারেন। সো গ্লোবালি যখন আপনি বিজনেস করবেন আপনার কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে, একটা ইনভেন্টরি কিনতে হবে, 500-1000 পিসের ইনভেন্টরি কিনে পাঠাইতে হবে কোনো একটা দেশে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যদি আপনি বাংলাদেশে বসে করতেছেন দারাজে, এটা লাগতেছে না, আপনি 10টা 15টা দিয়ে শুরু করেন, আপনার ব্র্যান্ড নামে একটা ব্যাগ বানান, আপনার ব্র্যান্ড নামে একটা জুয়েলারি বানান, আপনার ব্র্যান্ড নামে একটা ড্রাই ফ্রুটের ব্যবসা শুরু করেন, 15টা নেন, 15টা নিয়ে শুরু করে দেখেন কেমন করতেছে, আস্তে আস্তে বাড়াইতে থাকেন, আপনার ইনভেস্টমেন্টও কম এবং আপনি টেস্ট করার জায়গাটাও পাচ্ছেন আর কি এই জায়গায়। হ্যাঁ, সো প্রোডাক্ট রিসার্চে এরকম আরো অনেক টিপস এন্ড ট্রিক্স আমরা আসলে আলোচনা করবো আর কি ক্লাসের মধ্যে। গেল তারপর এই সাপ্লায়ার সার্চিং আমি যেটা বললাম যে আমরা লোকাল গ্লোবাল ম্যানুফ্যাকচারার কিভাবে খুঁজে বের করতে পারি, কোন প্রোডাক্টটা সিলেক্ট করা উচিত, প্রাইসিং কিভাবে করব, নেগোসিয়েশন কিভাবে করব, এভরিথিং ইচ এন্ড এভরিথিং যেটা আমরা অলরেডি করছি, আমরা জানি, আমরা এই জিনিসগুলো নিয়ে করবো। সো আপনি সাপ্লায়ার, সো বিজনেসের প্রথম স্টেপটা কি দাঁড়ায়, আপনি প্রথমে প্রোডাক্ট, একটা ব্যবসা করবেন দাঁড়ায়, একটা ব্র্যান্ড বানাবেন, আপনি প্রথমে প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্ট বের করবেন যে আপনি আসলে কোন প্রোডাক্টের উপর ব্র্যান্ডটা বানাবেন, ব্যবসাটা করবেন, তারপর আপনি সাপ্লায়ার খুঁজবেন যে ওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে কি। তো এগুলো কিছু প্রসেস আছে, ম্যানুফ্যাকচার খুঁজবেন, তারপর স্যাম্পল বানাবেন, স্যাম্পল যদি ঠিক হয় তাহলে প্রাইস নেগোসিয়েট করবেন, যে স্যাম্পল আগেও হইতে পারে পরেও হইতে পারে, প্রাইস নেগোসিয়েট করলেন, করার পর প্রোডাকশন করবেন কোয়ালিটি এনশিওর করে। সো এই পুরো প্রসেসটা কিভাবে এন্ড টু এন্ড হয় এটা আমরা কোর্সে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, সাপ্লায়ার সার্চিং, সো প্রোডাক্ট রিসার্চ করলাম, এরপর প্রোডাক্টটা বানানোর জন্য সাপ্লায়ারের রিসার্চ করলাম, সেটা কিন্তু আমরা কোর্সে দেখাবো। গেল, সো প্রোডাক্ট রিসার্চ করা আমার শেষ, কি নিয়ে ব্যবসা করতে চাই, আমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে ফেললাম যে এই ম্যানুফ্যাকচার দিয়ে ম্যানুফ্যাকচার করাবো, তারপরে কি, তারপর আছে মার্কেটিং। মার্কেটিং, রাইট, এই যে আমি প্রথমে বলছিলাম দারাজ ব্যবসা করার জন্য কিন্তু অনেক গুলা, মানে আসলে প্রথমে জানার দরকার নাই, আমরা তো অনেক ইয়া করে দেবো, বাট আপনি যখন দারাজে বিজনেস করবেন আপনি কিন্তু অনেকগুলো ডোমেনের ব্যাপারে জানবেন, যেগুলো আপনি পরে এই যে অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিং আমি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এসইও নলেজ, মানে মার্কেটিং এর যে নলেজ, এটা আপনি লোকালি গ্লোবালি আমরা যেভাবে দেখাবো আপনারা দুই জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো অ্যাসপেক্ট আছে এখানে, আমি যে বললাম এখানে কিন্তু খালি যে এটা মানে নিজে ব্র্যান্ড বিল্ড করবেন এমন নাই, এগুলোতে আপনার সার্ভিসও দিতে পারবেন, বা আপনি বিভিন্ন রকম সার্ভিস দিতে পারবেন, মার্কেটিং সার্ভিস দিতে পারবেন, হয়তো কাউকে ম্যানুফ্যাকচারিং সার্ভিস দিতে পারবেন, হয়তো কাউকে ইনভেন্টরি স্টোরেজের একটা সার্ভিস দিতে পারবেন, মানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখান থেকে আসে আর কি। গ্লোবালিও এরকম, যারা ধরেন অ্যামাজন ওয়ালমার্ট বিজনেস করে তারাও খালি ব্র্যান্ড বিল করা, অনেকেই ব্র্যান্ড বিল করে, আবার অনেকে আছে এই মার্কেট প্লেসেস গুলোকে অন্যান্য সেলারদেরকে সাপোর্ট দেয়, যে আপনার ওয়্যার হাউসে ইনভেন্টরি রাখা লাগবে, আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার একটা জায়গা আছে, এরকম সাপোর্ট দিতে পারে। আচ্ছা আপনার এসিও করা লাগবে, আপনার ধরেন নতুন সেলার, আমি বুঝতেছি না যে তার হাজার পুরো জিনিসের লিস্টিং করবো কেমন, আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ইমেজেস গুলো লাগবে, আপনার যদি এসিও করা লাগবে, আচ্ছা আমি আপনাকে সার্ভিসটা দিব। সো এরকম অনেক সার্ভিস কিন্তু আপনি ওই সেলারদেরকেও দিতে পারবেন, দ্বারা সেলারদেরকে, যাদের কাছে সময় নেই, যারা দ্বারা বিজনেস বা ব্র্যান্ড বিল করতে চায় বাট সময় দিতে পারবে না, সো ওটা করতে পারবেন, আমার নিজের ব্র্যান্ডও বিল করতে পারবেন। সো প্রথম আসলে প্রোডাক্ট রিসার্চ করলাম, ওকে, এরপর ম্যানুফ্যাকচারার আমরা ফিক্স করে ফেললাম, এক্সেলেন্ট। তারপর কি, তারপর মার্কেটিং। মার্কেটিং এর মধ্যে যেটা করতে হবে, অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আছে যেটা আমি বাংলাদেশের ক্ষেত্রে দেখছি আসলে না জানার অভাবে মানে 99.9% সেলার করে না। হ্যাঁ, গ্লোবাল লোকালি কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, একটা প্রোডাক্টে যখন ডিটেল পেজ বানাবেন, তখন আপনাকে সুন্দর ইমেজেস দিতে হবে। হ্যাঁ, সুন্দর ইমেজ, এবং ইমেজ গুলার আসলে স্ট্র্যাটেজি কি হবে, আমরা দেখেন এত ইনডেপথে যাব যে দারাজে কিন্তু কয়েক রকম কন্টেন্ট থাকে, একটা স্ট্যাটিক বলি আমরা, একটাকে A+ কন্টেন্ট বলি, এরকম মানে এগুলো সব গ্রাফিক্স ইমেজেস, আমরা যে দেখি না প্রোডাক্টের পাশে ছবি থাকে কয়েকটা, আবার নিচে কিছু ছবি থাকে। তো প্রত্যেকটা ছবি, কতগুলো ছবি, এবং ছবির ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি হইতে পারে, কোন ছবিটা ভালো যাবে, কি দেখাবেন না দেখাবেন ছবিতে, কোনটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে, কোনটা দেখে কাস্টমারের কেনার আগ্রহ বাড়বে, ডাটা সেন্ট্রিক কিন্তু এই জিনিসপত্রগুলা। সো এগুলো আমরা আপনাদেরকে ফুল ইনডেপথ স্ট্র্যাটেজি গুলো দেখাবো কোর্সে। গেল, তারপরে হচ্ছে এটা তো ছবির ব্যাপারে গেলাম, যে ছবিগুলো কিভাবে বানাবেন, হ্যাঁ এটা গ্রাফিক্স এর একটা কাজ। তারপরে আপনার
দেখেন যে প্রোডাক্টের টাইটেল থাকে, রাইট? প্রত্যেকটা দারাজ প্রোডাক্টের টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, সেগুলো কিন্তু সব নর্মাল র্যান্ডম ডেসক্রিপশন না, যেটা 99% সেলার ভুল করে, যেগুলো র্যান্ডমলি দেয়, যে কারণে তারা মানে র্যাঙ্ক করতে পারে না, বিজনেসে গ্রো করতে পারে না, অনেক হাই হতাশ। আসলে সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে স্ট্র্যাটেজিতে। আপনি ঠিক স্ট্র্যাটেজি নিতে পারলে আপনি গ্রো অবশ্যই করতে পারবেন। সো এখানে এসিওটা কিভাবে করতে হবে, এসিও এসিও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে, মানে টার্মটা শুনতে অনেক ভয়ানক লাগলো, এটা খুবই সিম্পল একটা, এটা যে কেউ পারবেন, যে কেউ কিছু একটু দেখলেই পারবেন যেটা কিভাবে করা লাগে, খুব সিম্পল জিনিস। হ্যাঁ, এবং এসিও সার্ভিসেস কিন্তু গ্লোবালি খুব মানে চাহিদাপূর্ণ একটা সার্ভিস, তো অনেকেই করে, অনেকে সার্ভিসটা দেয়। হ্যাঁ, সো এই যে টাইটেলটা কিভাবে হবে, এখানে কি কি ওয়ার্ড আপনি দিবেন, ওয়ার্ড গুলো বের করবেন কেমনে, হ্যাঁ, আপনার লিস্টিংটা সাজাবেন কেমনে, তারপর আপনি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, বর্ণনা, পয়েন্ট 1 2 3 4 এগুলোতে কি লিখবেন, কি কিওয়ার্ড দিবেন, এগুলো এবং ওই কিওয়ার্ড গুলা বা এই ওয়ার্ড গুলা ইউজ করার ক্ষেত্রে করে আপনার প্রোডাক্ট কিভাবে র্যাঙ্ক করতেছে, এই পুরো জিনিসটা হচ্ছে আমরা আসলে কোর্সের মাধ্যমে দেখাবো আর কি। এখন তো দেখানো পসিবল না, ডিটেলটা দেখাবো আর কি। সো এরপরে মার্কেটিং এর জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বাংলাদেশে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করে থাকি, প্রসেসটা কি, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর কি দারাজে বিজনেস করার জন্য। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এন্ড টু এন্ড কিভাবে হয়, ফেসবুক মার্কেটিং কিভাবে হয়, ফেসবুকে যেটা বললাম যে অ্যাড চালায় প্রোডাক্ট সেল করা, এটা কিভাবে হয়, তারপর দারাজ ক্যাম্পেইনস এর ভিতরে দারাজের ভিতরে কিছু জিনিস আছে, যেরকম দারাজ অ্যাডস একটা জিনিস আছে, আর নতুন সেলারদের ক্ষেত্রে দারাজ ক্যাম্পেইনস আছে বা ফ্ল্যাশ সেল আছে আর কি। হ্যাঁ, তো দারাজ ক্যাম্পেইনে কিভাবে এনরোল করা যায়, বেনিফিট কি, কিভাবে কাজ করে, ফ্ল্যাশ সেল কিভাবে কাজ করে, ফ্রি শিপিং কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে রিভিউজ কিভাবে কালেক্ট করা যায়, ওটা নিয়ে আমরা আলোচনা করব, যে রিভিউ কিভাবে আপনার অ্যালগরিদম হেল্প করতেছে গ্রো করতে। তারপরে মানে দারাজের ভিতরে যে অ্যাডস আছে, দারাজের অ্যাডস বলি যেটাকে, ওইটা কিভাবে রান করতে হবে, ওইটা কোন প্রসেসে কম খরচে আপনি বেশি সেল আনতে পারবেন, বেশি রিটার্ন আনতে পারবেন, এই পুরো জিনিসটা নিয়ে মানে মার্কেটিং এর যে এখানে আমি 5টা পয়েন্ট দেখাইছি, মোটামুটি 5টা পয়েন্ট আমি ইনডেপথ কভার করবো আর কি। এবং সবগুলাই আপনাকে লাগবে, যখন আপনি দারাজ বিজনেস করবেন আপনার সবগুলো জানা দরকার, এবং কম বেশি সবগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি যদি লং টার্মে ব্র্যান্ড বিল্ড করতে চান। হ্যাঁ, আপনি যদি গ্রো করতে চান, আপনাকে সবগুলা প্রসেসই ভালো মতো জানতে হবে, শিখতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমরা দেখাবো আর কি। ওকে, সো আমাদের প্রথম স্টেপ, আমরা প্রোডাক্ট রিসার্চ করলাম, প্রোডাক্টটা বানাইলাম সাপ্লায়ারকে দিয়ে, এবার আমরা মার্কেটিং করে ফেললাম, রাইট? গেল, এভাবেই আমরা দারাজে আসলে ব্র্যান্ডটাকে শুরু করব। ওইটা আমরা স্ট্র্যাটেজি তো আমরা দেখলাম যে আমার স্ট্র্যাটেজি মানে বিজনেস স্টার্ট করার জন্য আমাদের 3টা মেইন পিলার, প্রোডাক্ট রিসার্চ করা, তারপর প্রোডাক্টটা সাপ্লায়ার সিলেক্ট করা, বানানো, এরপর প্রোডাক্টটা লঞ্চ করে মার্কেটিং করা। এই তো মোটামুটি দারাজ তো বলতে গেলে এইটাই, বা যে কোনো মার্কেট প্লেস তো বলতে গেলে এইটাই। এটা আমরা শিখাবো, শুধু আমরা ওখানে থামবো না, আমরা যেটা করব যে এটা হচ্ছে, আমরা যেহেতু নিজেরা ব্র্যান্ড বিল্ড করে আসছি, আমরা প্রথম 3টা ধাপের মাধ্যমে আপনাকে বিজনেস স্টার্ট করে দিলাম, যে এগুলো করেন ABCD, আপনি স্টার্ট করলেন। এরপর আপনি লং রানে আপনার বিজনেসটা কিন্তু একটা ব্র্যান্ড বিল্ড করবেন, রাইট? আপনার উদ্দেশ্য তো একটা বড় ব্র্যান্ড বানানো। সো ছোট বিজনেস না, আমরা চিন্তা করি বড়, যে বড় বিজনেস কিভাবে বানাইতে পারি আপনার, মানে আমরা শুরু করি জিরো থেকে, এবার আমরা আস্তে আস্তে কাজ করে করে কিভাবে ব্র্যান্ড বিল্ড করতে পারি। সো ব্র্যান্ড বিল্ড করার জন্য যা যা করা লাগবে ওই জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো, যে কিভাবে আপনি মান্থ অন মান্থ আপনার প্রোডাক্টের সেলটা বাড়াবেন, আপনার রেভিনিউ কিভাবে বাড়াবেন, আপনার অ্যাড কস্টটা কিভাবে কমায় আনবেন, আপনার প্রফিট মার্জিন কিভাবে বাড়াবেন, আপনার প্রোডাক্ট লাইন যেগুলো আছে এগুলোকে এক্সপ্যান্ড করবেন কেমনে, কোন নিশে এক্সপ্যান্ড করবেন, কোন রকম প্রোডাক্ট সিলেক্ট করা উচিত ব্র্যান্ড বিল্ড করার জন্য, আমরা প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে হচ্ছে করবো আর কি। তারপর যেটা আমি বললাম যে নতুন প্রোডাক্ট লাইন, নতুন অ্যাড চালানো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি, মানে আপনি দারাজের পাশাপাশি কিভাবে ফেসবুক ওয়েবসাইটেও কিছু স্ট্র্যাটেজি নিতে পারেন আপনার ব্র্যান্ডটাকে বিল্ড করার জন্য। আমরা দারাজ বিজনেস তো ইনিশিয়াল বললাম, আর যখন একটা ব্র্যান্ড বিল্ড হয়, ব্র্যান্ড কিন্তু অমনি চ্যানেলে বিল্ড হয়, লোকালি গ্লোবালি যেখানেই হোক। আপনি দেখবেন যে বড় বড় ব্র্যান্ড যেগুলা, মানে বড় ব্র্যান্ড যখন মিডিয়াম, স্মল থেকে মিডিয়াম হয় বা মিডিয়াম থেকে একটু বড় হয়, তখন কিন্তু খালি ই কমার্সে বিজনেস করে, ই কমার্সের পাশাপাশি ওয়েবসাইটে বিজনেস করে, বা ফেসবুকের মাধ্যমে তারা মার্কেটিং করে, রাইট? সো ফেসবুককে তারা ইউজ করে মার্কেটিং এর জন্য, বা ইনস্টাগ্রামকে মার্কেটিং এর জন্য, এবং বাকি প্ল্যাটফর্ম গুলোকে কিন্তু তারা ইউজ করে হচ্ছে ফর সেলিং। সো কিভাবে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি ইউজ করে আমরা আমাদের ব্র্যান্ডটাকে বড় করতে পারবো, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। হ্যাঁ, সো নট লিমিটেড টু দারাজ, আমরা পুরো জিনিসটা নিয়ে আলোচনা করবো। তারপর আমরা আরো আলোচনা করবো যে অর্গানিক সেল নিয়ে, যে আমি অ্যাডের কথা তো বললাম, দারাজের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবচেয়ে ভালো, যেটা হচ্ছে আমরা যেটা দেখে থাকি আমাদের মাল্টিপল অ্যাকাউন্টসে,
অর্গানিক সেল মানে কোনো অ্যাড দিচ্ছেন না একটা প্রোডাক্ট বিক্রি করতে। অর্গানিক সেলটা প্রথমে কম থাকে যখন আপনি নতুন কিছু শুরু করবেন। আস্তে আস্তে আপনার অ্যাড কস্টটা কমে কিভাবে জানেন? যে আপনি দেখবেন যে প্রথমে যখন আপনি শুরু করছেন আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি লাগছে অ্যাডের পিছনে, মানে প্রোডাক্টটা বিক্রি করার পিছনে, মার্কেটিং এর পিছনে। আস্তে আস্তে দেখবেন যে আপনার এটা কমে আসতেছে। সো কমে আসতেছে মানে কি, আপনার অ্যাড কস্ট কমবে এবং দেখবেন অর্গানিক সেল বাড়বে, মানে আপনার অ্যাড চালানো খুব কমে যাবে। মানে অ্যাড এর মাধ্যমে সেলকে বলে আমরা স্পন্সর্ড সেল আর কি, মানে অ্যাড দিছেন, অ্যাডের মাধ্যমে একদম পারচেস করছে। আর এটা হচ্ছে অর্গানিক, আপনি কোনো অ্যাডই দেন নাই তাও মানুষ পারচেস করছে। আপনি যখন দারাজে আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করবেন বিভিন্ন কিওয়ার্ডে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিকের মাধ্যমে, তখন দেখবেন যে আপনার অ্যাডের সেল এর তুলনায় অর্গানিক সেলটা কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে। যত অর্গানিক সেল বাড়বে অ্যাডের তুলনায় আপনার প্রফিট মার্জিনটা তত বাড়বে, কারণ ওই যেগুলো অর্গানিক সেল হচ্ছে সেগুলো কিন্তু আপনার সেল করতে অ্যাডের পিছনে কোনো টাকা যাচ্ছে না, রাইট? সো ওগুলো প্রফিট মার্জিন বেশি। সো ব্র্যান্ড কিন্তু এভাবে বিল্ড হয়। ব্র্যান্ড যখন শুরু করে প্রথমেই ইনভেস্টমেন্ট একটু বেশি করে মার্কেটিং এর পিছনে, আস্তে 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 পার প্রোডাক্টে মার্কেটিং কস্টটা কমে আসে এবং প্রোডাক্টটা মানে প্রফিট মার্জিন বাড়ে। এই জন্য কিন্তু যে কোনো ব্র্যান্ড, যে কোনো প্রাইভেট লেভেল ব্র্যান্ড কিন্তু একদিনে হয় না, এটা একটা প্রসেস, এটা একটা মানে ব্র্যান্ড, অনেক ব্র্যান্ড আছে এখনো অনেক কিছু এক্সপেরিমেন্ট করে। সো আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, আস্তে আস্তে আপনার ব্র্যান্ডটাকে বিল্ড করতে থাকবে এবং আস্তে আস্তে দেখবেন যে কিভাবে প্রফিট মার্জিন বাড়ে। আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি ব্যবসা করতে আসবো, আমি 1 মাসের মধ্যে খুব প্রফিটেবল হয়ে বের হয়ে যাব, এভাবে ব্র্যান্ড বিল্ড করা পসিবল না। আপনাকে ধৈর্য ধরে সময় দিয়ে আপনি যদি স্ট্র্যাটেজিস গুলো অবলম্বন করেন, যেগুলো আমরা দেখাবো, ইনশাল্লাহ মানে উই আর ভেরি হোপফুল যে আপনারা বড় ব্র্যান্ডস হচ্ছে বিল্ড করতে পারবেন আর কি, খুব কম ইনভেস্টমেন্টে। সো এখন আমরা লাস্টের দিকে চলে আসছি। সো মেনলি আমরা প্রোগ্রামটা আসলে জয়েন করব কেন? সো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছি। সো আমি যদি একটু সামারাইজ করে দিই যে আমরা বেসিক্যালি এখানে আমরা যারা ইনস্ট্রাক্টর আছি বা আমরা করব, আমরা নিজেরা জিরো থেকে শুরু করে প্রফিটেবল ব্র্যান্ড দারাজে কিন্তু বানাই ফেলছি অলরেডি, রাইট? সো কিভাবে জিরো থেকে শুরু করে প্রফিটেবল ব্র্যান্ড আপনারা বানাবেন, ওই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমরা আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করবো আর কি। সো এই জিনিসটা কিন্তু আপনি কোথাও আর পাবেন না বাংলাদেশে, আমরা যতটুকু মানে জানি আর কি। সো নেক্সট জিনিস হচ্ছে মোস্ট বিজনেস, আমি দেখি অনেক পোর্টালে অনেক জায়গায় মানে এই সমস্যা ওই সমস্যা, এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। সো মোস্ট বিজনেস কিন্তু ফেল করে ডিউ টু ল্যাক অফ প্রপার গাইডলাইন্স, মানে গাইডলাইনের অভাব, যে আসলে শুরু করব কোথায়, বেচবো কিভাবে, অ্যাড চালাবো কিভাবে, প্রফিট করবো কিভাবে, প্রোডাক্ট সিলেক্ট করবো কিভাবে, এগুলো কিন্তু নলেজ থাকে না। যে কারণে আপনি কম নলেজ নিয়ে যদি একটা বিজনেস স্টার্ট করেন বা অল্প নলেজ নিয়ে, আপনি কিন্তু আপনার লাইকলিনেস ওটাকে ফেল করাতে ইজ আ লট হাই, হ্যাঁ, অনেক বেশি। আপনি যদি একটা ভালো নলেজ গ্যাদার করে দেন, আপনি কোর্সটা করেন বা দেন আপনি আপনার ব্যবসাটা করেন, দারাজ বিজনেস করেন, আপনার কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস হায়ার, লট হায়ার, কারণ আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি জানেন যেটা অন্যান্য সেলাররা জানে না, হ্যাঁ। সো আপনার লাইকলিনেস অফ উইনিং অন দারাজ প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো বিজনেস ইজ হায়ার যখন আপনি জানেন, গাইডলাইন গুলো আপনি বুঝেন, হ্যাঁ। তারপর নেক্সট হচ্ছে আমরা যেটা বললাম যে দারাজ অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে, খুব কমপ্লিকেটেড কিছু না, আপনারা কোর্স করলে জিনিসটা বুঝবেন। সো ওইটা আমরা দেখাবো, যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এটা আসলে খুব ইজিলি গ্রাস করতে। ই কমার্স বিজনেস আসলে কোনো সার্টেন ডিগ্রি লাগে না, এটা যে কেউ করে, আপনি গ্লোবালি লোকালি দেখেন, এটা যে কেউ করতে পারবে, লাগবে আসলে মানে পরিশ্রম, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার নলেজ নাই, আমার জ্ঞান নাই, আমার ইনভেস্টমেন্ট নাই, এগুলা কিছু না। আসলে যে পরিশ্রম করে, যার শিখার আগ্রহ আছে, ই কমার্সে সবাই ভালো করতে পারে। অন্যান্য সেক্টর গুলোতে আসলে স্পেশালাইজেশন দরকার। ধরেন একজন ইঞ্জিনিয়ারিং একটা চাকরি করতেছে, ওটা তো আমরা সবাই করতে পারবো না, তাই না? কারণ আমার নলেজ নেই, বা আমার ওটা একজন ইঞ্জিনিয়ার কিন্তু অনেক বছর ধরে বিল্ড আপ করা লাগতেছে। ই কমার্সের জিনিসটা কি, ই কমার্স এমন জিনিস না, ই কমার্স একটা বিজনেস যেটা যে কেউ করতে পারে। হ্যাঁ, এটা এমন না যে আমার 10 বছরের নলেজ লাগবে। আপনি 1 মাস 2 মাস কোর্স করেন, বা আপনি নিজে এরপরে নিজে 2-3 মাস ঘাটাঘাটি করেন, পরিশ্রম করেন, স্ট্র্যাটেজি গুলো ফলো করেন, যে কেউ যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো জায়গা থেকে বিজনেস বিল্ড করতে পারবে। এটা আমাদের সবার স্ট্রং বিলিভ, এবং এটা হচ্ছে গ্লোবালি, এটা মানে বলার জন্য বলা না। তো এর পাশাপাশি আপনি হচ্ছে একটা পাবেন, ওকে। সো এরপরে হচ্ছে আপনি যেটা আমরা বলছিলাম যে আপনি একটা সেলার কমিউনিটির অ্যাক্সেস পাবেন আর কি। তার হাজার একটা কমিউনিটি থাকবে এরিয়া 71 থেকে, যেখানে শুধু কোর্স না, কোর্সের পাশাপাশি কোর্সের পরে আপনার যদি কোয়েশ্চেন থাকে বা কোর্স চলাকালীন কোনো কোয়েশ্চেন থাকে, কখনো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তো আমরা আশা করতেছি আমরা লাইফ টাইম সাপোর্ট দিব আপনি আর কি, আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে। সব কোয়েশ্চেন হয়তো এখন আনসার করা পসিবল হবে না, বা অ্যালগোরিদম চেঞ্জ হইতে থাকে,
আপনার বিভিন্ন প্রসেস চেঞ্জ হতে থাকে, দারাজের মধ্যে কিন্তু প্রচন্ড চেঞ্জ হচ্ছে, হবে সামনেও। সো এই চেঞ্জ গুলোর সাথে অ্যাডাপ্ট করবেন কেমনে, নতুন চেঞ্জ কিভাবে আসতেছে, এগুলো সবই আপনারা যদি কমিউনিটিতে কোয়েশ্চেন করেন যে কোনো সময় যে কোনো অ্যালগোরিদমে, উই উইল হেল্প ইউ, উইল ট্রাই টু হেল্প ইউ টু সলভ ইউর প্রবলেম, যাতে আপনারা সবাই স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসাটা করতে পারেন আর কি। হ্যাঁ, সো এটা লাস্ট যেটা বলছি যে সবকিছু সামারি, যে দিস দ্য ফার্স্ট এভার ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আমরা মানে দিস ইজ নট সাম ইউটিউব কন্টেন্ট যে ইউটিউব থেকে দেখলাম হইলো, আমরা রিয়েল সেলার্স যারা যে বিজনেস করে আসতেছি প্রফিটেবলি। সো আমরা যতটুকু শিখাবো, যতটুকু আমরা জানি ততটুকুই আমরা শিখাবো, যে আপনারা কিভাবে নিজেরাও, মানে আমাদের বিশেষ, আমি চাই পার্সোনালি হাজার হাজার ব্র্যান্ডস, ই কমার্স ভিত্তিক ব্র্যান্ড বাংলাদেশে দাঁড়াক, এটা ফেসবুক হোক, এটা দারাজ হোক, এটা ওয়েবসাইট হোক, আমি চাই স্পেশালি দারাজে যে দাঁড়াক। কারণ যখন দাঁড়াবে, যখন এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা বাড়বে ই কমার্স মার্কেট প্লেসে, ইনশাল্লাহ মানে আমাদের ইকোনমি বাড়বে, আমরা সবাই মিলে দেশ হিসেবে আগাইতে পারবো। হ্যাঁ, যে কোনো মানে অন্য দেশের দিকে দেখেন, সবাই আগাচ্ছে কিন্তু ই কমার্সের জন্য, সবাই ব্র্যান্ডস বিল্ড করতেছে, ইকোনমি বাড়তেছে, আপনার লেনদেন বেশি হচ্ছে লোকালি, আপনার ম্যানুফ্যাকচারিং বাড়তেছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে, সবকিছু কিন্তু হচ্ছে ই কমার্সের জন্য। একটা দেশে যত বেশি ই কমার্স ব্র্যান্ড থাকবে, তত বেশি কিন্তু কর্মসংস্থান হবে, তত বেশি মানুষ মানে প্রোডাক্ট বেচতে পারবে, তত বেশি মানুষ নতুন নতুন বিজনেস ঢুকতে পারবে। সো ওভারঅল এটা দেশের জন্য ভালো। সো আমরা একটা মানে পজিটিভ ইন্টেনশন নিয়েই আসলে এই কোর্সটা করাতে চাই আর কি। সো এটাই আর কি আমাদের উদ্দেশ্য। সো মোটামুটি আমার এন্ড থেকে আমি অনেকক্ষণ কথা বলছি, মানে থ্যাংক ইউ যারা হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে কথাটা শুনছেন, এখনো পর্যন্ত আসেন। সো থ্যাংকস আ লট এই জিনিসের জন্য। সো এখন আমরা যেটা করব, সো এম এন রাসেল ভাইয়া আছেন, আপনি আনমিউট করতে পারেন, আমাদের কোশ্চেনটা করতে পারেন। জি ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা প্রথমে তো যে আপনি বলতেছেন ব্র্যান্ড বিল্ডিং করার জন্য প্রাইভেট লেভেল, যদি প্রাইভেট লেভেল না করে যদি একটা মনে করেন দ্বারা যে ড্রপ শিপিং লেয়ার বসাতে চাই, তাহলে কি পারবো? হ্যাঁ, ড্রপ শিপিং তারা আসলে কয়েকটা বিজনেস মডেল আছে। আপনি ড্রপ শিপিং যেটা বলছেন, ড্রপ শিপিং, হ্যাঁ জি, হ্যাঁ শিওর ভাই। ও সরি, আচ্ছা। সো ওকে ভাইয়া, আপনি একটু যদি মিউট করেন তাহলে আমি কোশ্চেনটা রিপিট করি। রাসেল ভাইয়া, ওকে থ্যাংক ইউ, আমি আপনাকে আবার সুযোগ দেবো, সমস্যা নেই। সো কোয়েশ্চেন যেটা রাসেল ভাইয়া করছে সেটা হচ্ছে, আমি তো প্রাইভেট লেভেল বিজনেস মডেলের ব্যাপারে বলছি, ভাইয়া যেটা জিজ্ঞেস করছে যে আমরা কি ড্রপ শিপিং বা অন্য কোনো বিজনেস মডেল করতে পারি কিনা। হ্যাঁ, সো ডেফিনেটলি মানে আনসারটা হচ্ছে আমরা অবশ্যই মানে দারাজে বিজনেস করা কয়েকটা মডেল আছে। হ্যাঁ, একটাকে আমরা প্রাইভেট লেভেল বলি, ড্রপ শিপিং বলি। আমরা কয়েকটা মডেলে বিজনেস করতে পারি, বাট আমাদের মানে কয়েকটা মডেল করতে পারি, এবং মোর অর লেস আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, তারপর প্রোডাক্ট সিলেকশন বলেন, এগুলো সবই কম বেশি সেমই হবে, ড্রপ শিপিং বলেন বা ইয়ার ক্ষেত্রে, মানে আপনার প্রাইভেট লেভেলের ক্ষেত্রে। বাট প্রাইভেট লেভেলের ডিফারেন্সটা হচ্ছে, প্রাইভেট লেভেলে আমরা নিজেদের ব্র্যান্ড বানাবো। নিজেদের ব্র্যান্ড মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, ধরেন আমি একটা ব্যাগের ব্র্যান্ড দিলাম, ব্যাগের মধ্যে আমার কোন একটা কোম্পানি আছে, আমি যেটা ব্র্যান্ড বানাতে চাই, ধরেন এক্স ওয়াই জেড হচ্ছে ব্র্যান্ডের নাম। তো আমার প্রত্যেকটা ব্যাগে এবং প্যাকেটেও এক্স ওয়াই জেড নামের ব্যাগটা আমি বানাবো। হ্যাঁ, মানে এটা কাস্টমাইজ করে আমি আমার জন্য বানাবো আর কি, মানে আমার ব্র্যান্ডের নামে বানাবো, নট মানে অন্য কোনো ব্র্যান্ডের নামে কিন্তু আমি এটাকে বানাবো না। সো এই জিনিসটা করা যাবে। আবার ড্রপ শিপিং বা যেটা আপনি অন্যান্য মডেল আছে যে আমি অন্য প্রোডাক্ট নিয়েও দারাজে বিক্রি করতে পারবো। হ্যাঁ, তো ওইটাও আমি করতে পারবো। যেমন অনেক দোকান আছে যারা করে কি, যে নিজেদের প্রোডাক্ট হচ্ছে বিক্রি, মানে নিজেদের ব্র্যান্ড নেমে বিক্রি করতে চায় না, যারা হচ্ছে অন্যদের ইয়াতে বিক্রি করতে চায়, যে অন্য কোম্পানির নামে, মানে যাদের থেকে প্রোডাক্ট নিছে, ধরেন আপনি অন্য কারোর থেকে একটা ক্রিম নিছেন, হ্যাঁ, একটা ইন্ডিয়ান কোম্পানি থেকে একটা ক্রিম ইম্পোর্ট করছেন করে আপনি সেই নামেই বিক্রি করতে চাচ্ছেন, এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে আবার ডিফারেন্স হচ্ছে, দারাজে আবার আমরা জানি কিনা জানি না, মানে দারাজ মল বলতে একটা জিনিস আছে। সো যারা হচ্ছে অন্যর প্রোডাক্ট বিক্রি করে নিজের স্টোরে, তাদেরকে একটা সময় গিয়ে দারাজ মল সার্টিফাইড স্টোর নামের একটা ট্যাগ দেয় আর কি। দারাজ মলের ব্যাপারে আমরা কোর্সে আরো বিস্তারিত আলোচনা করি, এটা একটা বড় জিনিস। তো দারাজ মল হইলে যেটা হয়, একটা স্টোর পাবেন, মানে একটা ভিজিবিলিটি বেশি পাবেন আর কি, আপনার মানে আপনার ব্র্যান্ডের ক্রেডিবিলিটিটা বাড়বে। হ্যাঁ, সো মানুষ বেশি বিশ্বাস করবে, একটা ব্যাচ থাকবে। সো যারা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে দারাজে ইউজুয়ালি দারাজ মল সার্টিফাইড স্টোর একটা ইয়া দেয়। আর
যারা হচ্ছে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে বলে হচ্ছে দারাজ মল ফ্ল্যাগশিপ স্টোর, মানে তাদেরকে দারাজ যে স্টোরটা দেয় দারাজ মল ফ্ল্যাগশিপ স্টোর। সো দারাজ মল ফ্ল্যাগশিপ স্টোরের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার নিজের ইয়াগুলো লাগে, আপনার নিজের ট্রেড লাইসেন্স লাগবে, আপনার নিজের ট্রেডমার্ক লাগবে, এগুলো লাগবে। আর সার্টিফাইড স্টোর যেটা মানে অন্য প্রোডাক্ট যদি আপনি বেচতে চান তাহলে আপনাকে ওই কোনো একটা ডিস্ট্রিবিউটারশিপ বা এরকম কিছু লাগবে আর কি দারাজ মলের জন্য। মানে দারাজ মল সার্টিফাইড স্টোরের জন্য আপনাকে ওই ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে সার্টিফাইড স্টোরটা বানাইতে হবে, বা যে কোনো ব্র্যান্ডের নিয়ে করতে পারেন। আর আপনার যদি দারাজ মলে এনরোল করার ইচ্ছা না থাকে তাহলে আপনারা দুইভাবে মানে প্রাইভেট লেভেলও করতে পারবেন, ড্রপশিপিংও করতে পারবেন। আসলে ট্রেড লাইসেন্সটা হইলেই হবে কম বেশি। ভাই আমরা কি নেক্সট জনকে আনমিউট করব? হ্যাঁ শিওর ভাই। আচ্ছা সাদরিল ভাইয়া আপনি আনমিউট করেন। তাহলে কি আপনার আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া। রাসেল ভাই মনে হয় একটু ইয়া করতে চাচ্ছিলেন ভাই, আপনি শেষ করে ফেলেন তারপর ভাই আপনাকে দিব। রাসেল ভাই আপনি বলতে পারেন। রাসেল ভাই বলেন। আচ্ছা সাদরিল ভাই একটু আমাদের wait বললেন করেন। ট্রেড লাইসেন্সের বিষয়টা, এটা কি মনে করেন যে কোনো অ্যাকাউন্ট, আমরা তো জানি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট একটা আছে, অন্য অ্যাকাউন্ট, মানে ট্রেড লাইসেন্সটা কি লাগবেই মাস্ট? হ্যাঁ আমি মানে ট্রেড লাইসেন্স জিনিসটা হচ্ছে বাংলাদেশে বিজনেস করতে হইলে মানে ইন্ডিভিজুয়াল, আমি যেটা রিসেন্টলি দেখলাম এগুলো তো চেঞ্জ হতে থাকে, ইন্ডিভিজুয়াল আছে বিজনেস অ্যাকাউন্ট আছে। আর আমি দুইটা ক্ষেত্রে দেখলাম যে আপনার মানে দুইটা, আমি যখন নিজে স্টোর ক্রিয়েট করতে গেলাম রিসেন্টলি আমি দেখলাম যে দুইটা আলাদা অপশন চুজ করার থেকে ওখানে মানে দুইটা আলাদা অপশন থাকলেও মানে আপনি যখন ডকুমেন্ট দিতে যাবেন আপনার একটাই অপশন থাকে, এবং যে অপশনটা থাকে ওইখানে আপনাকে ট্রেড লাইসেন্সটা দিতে হয় আর কি। এবং ট্রেড লাইসেন্সটা অবশ্যই জরুরি, মানে আপনি যদি দারাজে একটা ব্র্যান্ড বিল্ড করতে চান আপনাকে ট্রেড লাইসেন্স করা খুবই জরুরি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আর কি। কারণ একটা ব্র্যান্ড আসলে একটা ডোমেনে কাজ করে না, ব্র্যান্ডের ক্ষেত্রে অনেক কিছু হয়। প্রথম জিনিস হচ্ছে কমপ্লায়েন্সের তো একটা বিষয় থাকে, তো সেটার জন্য ট্রেড লাইসেন্স কিন্তু আপনার লাগবে। আপনি বাংলাদেশে যে কোনো বিজনেস করেন আমি রেকমেন্ড করি সবসময় যে ট্রেড লাইসেন্স লাগুক না লাগুক আপনারা সবসময় বিজনেস করতে হলে ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন। কারণ এখানে তো লাগবে আপনার দারাজে রেজিস্ট্রি করতে হলে, আমরা যেরকম আমাদের যত অ্যাকাউন্টে মানে ট্রেড লাইসেন্স লাগছে আমাদের, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যখন মানে ব্যবসা খালি ধারাজে করতে চান, এখন ধরেন আপনি একটা ব্র্যান্ড, আপনার থেকে অন্য কেউ কিন্তু 20টা পিস প্রোডাক্ট অর্ডার দিতে পারে, কোনো কর্পোরেট অর্ডার আপনারা আসতে পারে পারে না, কোনো অর্গানাইজেশন আপনাকে একটা ব্যাগের অর্ডার দিল 20টা, বা আপনি বিদেশে কেউ ইয়া করলো, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আপনার ট্রেড লাইসেন্স না হলে কিন্তু আপনার ইউজুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে তারা মানে আপনাকে টাকা দিতে চায় না, যারা কমপ্লায়েন্স মেনটেন করে ব্যবসা করে বাংলাদেশে। সো আমি রেকমেন্ড করি সবসময় যে কমপ্লায়েন্স মেনটেন করে ব্যবসা করার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, কমপ্লায়েন্স মেনটেন করে ব্যবসা করলে আপনি লং টার্ম ব্যবসা করতে পারবেন। কমপ্লায়েন্স মেনটেন না করলে আসলে ঝামেলা হইতে পারে না হইতে পারে, বাট অল অন গভর্নমেন্ট পলিসি। বাট আমি সবসময় রেকমেন্ড করি ট্রেড লাইসেন্স বানায় কমপ্লায়েন্ট বিজনেস সবসময় রান করবেন, নন কমপ্লায়েন্ট কখনো করবেন, এটা ঠিক না আর কি। সাদরিল ভাইয়া আপনি এবার আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার কোয়েশ্চেন ছিল যে দারাজের মধ্যে কি দারাজের ফ্রিল্যান্সিং কোনো বিষয় আছে কিনা? আর একটা কোয়েশ্চেন ছিল সাপ্লাই চেইন তো অ্যামাজনের মধ্যে আছে, মানে দারাজেও কি সাপ্লাই চেইন আছে কিনা এবং সাপ্লাই চেইন বিষয়টা কি? ওকে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে যে হ্যাঁ দারাজের সেলারদেরকে ফ্রিল্যান্সিং মানে দারাজ সেলার যারা আছে তাদেরকে আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারবেন। ফ্রিল্যান্সিং সার্ভিসটা কোথায় কোথায় দিতে পারবেন, ধরেন একজন যখন সেলার হয় বা দারাজ সেলার হয়, আমি হচ্ছে ধরেন স্ক্রিন শেয়ার করার দরকার, যাই হোক দারাজের ক্ষেত্রে অনেক জিনিস আছে। ধরেন আপনি দারাজ যখন একটা প্রোডাক্ট পেজে যান, হ্যাঁ ওখানে কিন্তু আপনি ইমেজ ছবি দেখেন কয়েকটা, রাইট, কয়েকটা ছবি দেখেন, তারপরে আপনি হচ্ছে কিছু টাইটেল দেখেন, ডেসক্রিপশন দেখেন, রাইট। সো এই টাইটেল ডেসক্রিপশন এটা কিন্তু এসইও, যেটা আপনি যদি শিখেন আপনি অন্য দারাজ সেলার যারা আছে যেটা আমি বললাম যে যাদের সময় কম দারাজে বিজনেস করতে চায় আপনি কিন্তু তাদেরকে এসইও সার্ভিসটা দিতে পারেন। হ্যাঁ এটা দিলেন, তারপর আপনি ছবি যেগুলো আছে ছবি যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হন আপনি কিন্তু দারাজের অনেক সেলার আছে বাংলাদেশে, হ্যাঁ আপনি কিন্তু তাদের কাছে রিচ আউট করতে পারেন। আমি অনেক মানে জানি যে দারাজ সেলার আছে বাট গ্রাফিক্স ডিজাইনার নাই, মানে গ্রাফিক্সের কাজ পারে এবং কাউকে চিনে না। আপনি যদি খুঁজে খুঁজে বের করেন যে দারাজের মধ্যে মানে এটা তো অনেক মানে কোন বাংলাদেশের ভিতরে যেহেতু আপনি ইন্টারনালি দিচ্ছেন, সো প্ল্যাটফর্ম কিন্তু যেরকম আমরা বাইরের কাজ করি আপওয়ার্কে, বাংলাদেশের আমার মনে হয় যেটা ভালো হয় যে আপনি যদি দারাজ সেলার বাই করেন, ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন আপনি জানেন, হ্যাঁ যে ছবি কিভাবে বানাইতে হয়, এখন আপনি কোনো দারাজ সেলারকে বের করলেন যার ছবি লিস্টিং এ গিয়ে দেখলেন যে লিস্টিং এর ছবিগুলো ভালো না,
মানে অ্যাজ পার আমাদের গাইডলাইন হয় নাই বা ও ইয়া করতে পারছে, তখন আপনি কিন্তু তার কাছে প্রপোজাল দিতে পারেন যে আপনি যদি আমার সার্ভিস নেন তাহলে আমি আপনাকে একটা কমপ্লায়েন্ট গাইডলাইনে আপনাকে ছবিগুলো বানাই দিতে পারবো। তখন তার সেলটা কিভাবে বাড়বে এই প্রপোজাল গুলো তাদেরকে আপনি ফোন দিয়ে হোক বা চ্যাটের মাধ্যমে কিন্তু আপনি রিচ আউট করতে পারেন। সো ওইভাবে কিন্তু আপনি এটা যদি চিন্তা করেন সার্ভিসেসও প্রোভাইড করতে পারেন, এবং যখন মার্কেট প্লেসটা আরো বড় হইতে থাকবে গ্র্যাজুয়ালি, তখন অনেক সেলারের অনেক সার্ভিসেস লাগবে। কারণ আমি একজন সেলার কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইন করার মতো কোনো লোক নাই, সো গ্রাফিক্স ডিজাইন সার্ভিস কিন্তু আমার নিতে হইতে পারে, আমার গ্রাফিক্স ডিজাইন খুঁজতে হবে না, আমি অবশ্যই কাউকে দিয়ে করা হবে, নিজে করবো না। মানে নিজেও করতে পারি, যদি আমি পারি আমি করতে পারি, বাট ম্যাক্সিমাম সেলাররা অন্য বাইরের থেকে আউটসোর্স করে, মানে লোকাল বাংলাদেশি অন্য গ্রাফিক্স ডিজাইনারকে বলে ভাই আমার 10টা ছবি লাগবে, তোমাকে আমি একটা অ্যামাউন্ট অফ টাকা দিব, তুমি আমাকে এগুলো বানায় দাও। সো এই সার্ভিসটা কিন্তু সবার লাগে। মানে দারাজে সোফার এখন 37,000 সেলার আছে আমি লাস্ট যতটুকু দেখছি। এখন প্রত্যেকেরই কিন্তু ডিজাইন সার্ভিস লাগবে, প্রত্যেকের কেউ কিন্তু এসিও সার্ভিসটা বুঝে না। আপনি কিন্তু রিচ আউট করতে পারেন যে ভাই আপনার তো ব্র্যান্ড আছে দারাজ সেলারের কাছে, যে আপনি ইয়া করেন, মানে আপনার লিস্টিং দেখলাম, লিস্টিং তো ভালো না। এসিও সার্ভিস যেভাবে দেয়, আপনারা যারা করে থাকেন আমি জানি, আপনারা জানেন এসিও সার্ভিস কিভাবে কাস্টমার কাছে রিচ আউট করে। সেটা হচ্ছে মেল দেয়, কোল্ড মেল। মানে ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটের অডিট করলেন, অডিট করে বললেন যে ভাই আপনার ওয়েবসাইটে, তাকে একটা মেল দিলেন যে ভাই আপনার ওয়েবসাইটে এই 10টা ভুল আমি পাইছি, আপনার এই 10টা জিনিস ঠিক নাই, লিস্টিং ঠিক নাই, প্রোডাক্ট ইয়া ঠিক নাই, তাহলে আপনি যদি আমাকে এত টাকা দেন আমি আপনাকে এটা ঠিক করে দিব। এরকম আপনি কিন্তু দ্বারা সেলারদের কাছে রিচ আউট করে এই সার্ভিসেস গুলা দিতে পারেন মার্কেট প্লেস থেকে। সো এখান থেকেও কিন্তু আপনি একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন। এরকম হাজারটা জিনিস আছে যেগুলো থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রথম জিনিস। দ্বিতীয়ত সাপ্লাই চেইন জিনিসটা কি, সাপ্লাই চেইন কেন দারাজে লাগবে? সাপ্লাই চেইন জিনিসটা আসলে মানে যদি আমি সহজ বাংলায় সাপ্লাই চেইন দারাজে, সাপ্লাই চেইন আসলে অনেক বড় একটা টার্ম। হ্যাঁ, এটা মানে ছোট ইয়া না, এটা অনেকগুলো ফিল্ড আছে সাপ্লাই চেইন। আমি যদি স্পেশালি বলি, এখন সাপ্লাই চেইনে কোন পার্টটা আমাদের লাগবে, আমাদের মেনলি প্রকিউরমেন্ট জিনিসটা লাগে আর কি। এখানে প্রকিউরমেন্ট, ম্যানুফ্যাকচারিং, এই দুইটা পার্ট লাগে। এগুলো কিন্তু সাপ্লাই চেইনের ভিতরে ছোট ছোট পার্ট, আমি যতটুকু জানি আর কি। ম্যানুফ্যাকচারিংটা কোথায় লাগবে? ম্যানুফ্যাকচারিং হচ্ছে আপনি তো দারাজে প্রোডাক্ট বিজনেস করতেছেন, তো ডেফিনেটলি আপনাকে তো প্রোডাক্ট বানাইতে হবে। মানে আপনাকে বানাইতে হবে বলতে আপনি নিজে বানাবেন না, আপনি কোনো ফ্যাক্টরির কাছে তো যাবেন। যে ধরেন আমি একটা ব্যাগ ব্যবসা করতেছি, বা আমি একটা মানে এরকম কি বলে একটা ড্রাই ফ্রুটের ব্যবসা করতেছি, আপনি তো যে বানায় এই জিনিসটা, যে ব্যাগটা বানায়, তার কাছে গিয়ে আপনাকে নিতে হবে। এখন সেটা নেওয়ার জন্য আপনার ম্যানুফ্যাকচারিং এর একটা মানে ধারণা যদি থাকে, এটা হচ্ছে ভালো। সো ওই ইয়াটা কিন্তু আমরা দেখাই দিব যে কিভাবে রিচ আউট করবেন কোর্সের মধ্যে, যে কিভাবে রিচ আউট করবেন, কিভাবে কনফার্ম করবেন, স্যাম্পল সিলেক্ট হয় কিভাবে, এই জিনিসপত্রগুলো আমরা একটা ডিটেলস দিব আর কি। সো ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে, ম্যানুফ্যাকচারিংটা রিলেটেড দারাজের সাথে, যে ম্যানুফ্যাকচার তো প্রোডাক্ট বেচতে হলে ম্যানুফ্যাকচার করতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে এখানে মানে এটা রিলেটেড আর কি। তারপর আবার যখন আপনি ইয়া করলেন প্রোডাকশন যেটা আছে, প্রোডাকশনটাও কিন্তু রিলেটেড এই জিনিসের সাথে। সো অতপ্রতভাবে সাপ্লাই চেইনের কিছু ফান্ডামেন্টাল পার্টস হচ্ছে দারাজ বিজনেসের সাথে আসলে জড়িত। ঠিক আছে ভাইয়া? না না দারাজ, না না দারাজ আমেরিকাতে নাই। দারাজ হচ্ছে বাংলাদেশে আছে, আমি যতটুকু জানি পাকিস্তানে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কাতে আছে। আমেরিকায় অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে, টিমু আছে, শিন আছে, অনেকগুলো আছে। টিকটকেরও একটা আছে, টিকটক শপ, অনেকগুলো আছে। বাট ওগুলা দারাজ হচ্ছে খালি এই 4টা দেশে আমি যতটুকু জানি। নেক্সট। সাদিক ভাইয়া, সাদিক রহমান আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি দারাজের সেলার কি বাংলাদেশ সব জায়গা থেকে হওয়া যায়? জি জি, আরেকবার কোশ্চেনটা করেন। বাংলাদেশের সব জায়গা থেকে কি দারাজের সেলার হওয়া যায়? আমি জি, আমার জেলাতে কোনো হাব নেই, দারাজের কোনো হাবই নেই। রাইট রাইট রাইট। হ্যাঁ, এই প্রবলেমটা এই জায়গাটাতে। আপনি কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন। দারাজের সেলার আসলে ডিপেন্ড, মানে সেলার যদি সব জায়গা থেকে হওয়াও যায়, বাট ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড যে মানে এটা যে দারাজের হাব যেসব জায়গায় আছে ওখান থেকে অ্যাকাউন্টটা করলে ভালো হয়। কারণ আপনি ধরেন অ্যাকাউন্ট করে তো লাভ নাই যদি আপনার ওখানে হাবটা না থাকে। সো কারণ আপনি দারাজের হাব মানে যেটা হয় যখন আপনার অর্ডার আসে দারাজে, আপনাকে তো প্রোডাক্টটা হাবে দিয়ে আসতে হবে, তাই না? হাবে দিয়ে আসার পরে তারপর ওটা হচ্ছে ডেলিভারিটা দারাজ হাব থেকে হচ্ছে। সো দারাজের, আমি দারাজের কেমের সাথে কথা বলছি,
ওরা যেটা রেকমেন্ড করে যে দারাজের হাব যেসব জায়গায় আছে সেসব জায়গা থেকে যদি সেলার হন বা সেসব জায়গায় সেলার হন তাহলে হচ্ছে এটা ভালো হয়, কারণ হাব যদি না থাকে আপনি আলটিমেটলি আসলে কিন্তু শুরু করতে পারবেন না, এখন পারবেন না। যে বাট দারাজ চেষ্টা করতেছে যে এখন যতগুলো হাব আছে এটা আস্তে আস্তে বাড়ানোর আর কি, যাতে মানে পুরো বাংলাদেশ গ্র্যাজুয়ালি কভার করতে পারে। এই ইয়াতে ওরা আছে। ওয়ার হাউস সিস্টেম নাই? না, আমি যতটুকু জানি যেসব জায়গায় হাব আছে খালি সেসব জায়গা থেকে সেলাররা আসলে বিজনেসটা করতে পারবে, যেসব জায়গায় নাই ওখান থেকে তো আসলে করতে পারার কথা না, পারবে না আর কি। মানে আমাকে যতটুকু বলছে লাস্ট ক্যাম্প, যতটুকু আমি ইনফর্ম। বুঝতে পারছি। জি ভাই, আমরা কি নেক্সট পার্সনকে কল করবো? হ্যাঁ শিওর। সঞ্জিত সাহা ভাইয়া। সঞ্জিত সাহা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেক্সট পার্সন মোহাম্মদ গালিব হোসেন। গালিব হোসেন ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্ন তো করুন ভাইয়া। জি, জি ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করে বাংলাদেশে এনে যদি আমি সেল করতে যাই, তো দেখতেছি যে আমার টোটাল প্রোডাক্ট কস্ট প্লাস হলো শিপিং চার্জ বা ট্যাক্স ভ্যাট সহ আমার মানে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে আর কি, প্রোডাক্ট কস্টটা বেশি হয়ে যাচ্ছে। এটা আমি দেখতেছি যে অলরেডি তারা যে ওই প্রোডাক্টটাই সেল করতেছে, আপনার হলো যে এই মানে আমার যে খরচ পড়তেছে প্রায় ওইটার কাছাকাছি খরচেই সে সেল করতেছে। তো সেক্ষেত্রে আসলে এরকম প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করা যায়, মানে তারা যে আলটিমেটলি কত পার্সেন্ট লাভ করা যায় আর কি, মানে মানে প্রফিট মার্জিনটা কেমন থাকে আর কি। আচ্ছা, এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। প্রথমটা হচ্ছে যে আমি আপনাকে একটা পাল্টা কোয়েশ্চেন করি। আপনি যে প্রোডাক্টটা বলতেছেন এটা যে সেল করতেছে, আরেকজন বললেন সেল করতেছে, কি চাইনিজ সেলার নাকি লোকাল সেলার? সে হলো চাইনিজ সেলার। আচ্ছা, চাইনিজ সেলার যদি হয় তাহলে আহ, হচ্ছে সে ইয়াটা পারবে, মানে সে হচ্ছে একটু কমে প্রোডাক্টটা সেল করতে পারা উচিত। হ্যাঁ, কারণ সরি, আমি কোয়েশ্চেনটা আমি রিপিট করি নাই, আমি থ্যাংক ইউ মেহেদি ভাই রিমাইন্ড করার জন্য। তো কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে যে ভাইয়ার কোয়েশ্চেন হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, সেটা চায়নার থেকে এনে বিক্রি করতে চাই। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার মানে কস্টিংটা যেটা হচ্ছে এটা বেশি পড়ে যাচ্ছে, ওটা আরেকজন সেল করতেছে দারাজে। হ্যাঁ, তো সে আমি যে প্রাইসে আনতেছি সে সেই প্রাইসেই সেল করতেছে। এটা একটা কোয়েশ্চেন ছিল। আরেকটা হচ্ছে প্রফিট মার্জিন কেমন করা যায় দারাজে, এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। তো জিনিসটা হচ্ছে যে যদি সে চাইনিজ সেলার থাকে তাহলে আসলে সে কম দামে এটা সেল করতে পারবে আর কি। দারাজে ইউজুয়ালি যেটা হয় এখন, এটা কিন্তু কনফিডেন্সিয়াল, মানে ওরা রিভিল করে না। দারাজে লোকাল সেলার আছে, গ্লোবাল সেলার আছে, রাইট? এখন দারাজ কিন্তু চাইনিজ ওন একটা কোম্পানি, মানে আলিবাবা গ্রুপ ওন করে। সো চাইনিজ সেলাররা অনেক ক্ষেত্রে বেনিফিট পায় দারাজের ক্ষেত্রে। হ্যাঁ, যে কারণে আমি অলওয়েজ লোকাল ম্যানুফ্যাকচারিং কে বেশি প্রাধান্য দেই দারাজের ক্ষেত্রে। মানে লোকাল ম্যানুফ্যাকচারিং বলতে কি, বিজনেস স্টার্ট করেন এমন প্রোডাক্ট নিয়ে যদি আপনার ইনভেস্টমেন্ট কম থাকে। যদি আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে আপনি ইলেকট্রনিক্স বা বড় সেগমেন্টে করতে পারেন, নো ওয়ারিস। বাট আপনি যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে পারেন, এমন প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ড স্টার্ট করতে পারেন, তাহলে হচ্ছে বেটার। কেন? কারণ যেটা বললাম যে আপনি যদি চায়নার থেকে নিয়ে এসে, মানে চায়না, এটা আবার নিচ টু নিচ ভ্যারি করে। ধরেন আপনি এমন প্রোডাক্ট সিলেক্ট করছেন, ক্যাটাগরি সিলেক্ট করছেন যেটা চাইনিজের ব্যবসা করতেছে না দারাজে, হ্যাঁ সেটা ভালো। কিন্তু দারাজে ব্যবসা করতেছে এরকম একটা ক্যাটাগরিতে আপনি যদি করেন, আপনি আসলে প্রাইসে ওর সাথে চায়না থেকে দেখেন সাপ্লাই চেইন যেভাবে কাজ করে, আমরা যেভাবে গ্লোবালি দেখি, আপনি যখন আলিবাবার মাধ্যমে একটা প্রোডাক্ট নিয়ে আসতেছেন, সো আপনি কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসতেছেন, রাইট? আর চায়না থেকে যে সেল করতেছে তার কিন্তু প্রোডাকশন কস্ট লোয়ার, কারণ আপনি একটা ভায়ার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা সোর্স করতেছেন। আর চাইনিজ যে লোকটা, সেই লোকটা কিন্তু লোকালি একজন ম্যানুফ্যাকচার থেকে সোর্স করতেছে। সো তার কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অলওয়েজ লো হবে। তো আমরা চেষ্টা করবো যে চাইনিজ যদি কোনো সেলার থাকে তার সাথে মানে প্রাইসে কম্পিট না করতে। এটা আপনি আসলে মানে একই প্রোডাক্ট চাইনিজ একটা সেলারও বিক্রি করতেছে, আপনিও করতেছেন, আপনার কম্পিট করার ডিফিকাল্ট হবে। এটা একমাত্র কাজ করে তখন দারাজের ক্ষেত্রে যখন তার শিপমেন্ট টাইমটা বেশি হয়। মানে ধরেন একটা প্রোডাক্ট উনিও বেচতেছে আপনিও বেচতেছেন, হ্যাঁ, তা উনার ওইটা বেচতেছে ওনার কথা কথা 500 টাকায়, আপনি বেচতেছেন ওটা 700 টাকায়। কিন্তু ওনার যদি ডেলিভারি টাইম হয় 1 মাস, ডেলিভারি কিন্তু ম্যাটার করে কাস্টমারের কাছে। হ্যাঁ, তো রাইট,
রাইট রাইট এক্স্যাক্টলি। সো ওই ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন। হ্যাঁ, ওই ক্ষেত্রে চাইনিজ সেলারের উপর আপনি অ্যাডভান্টেজ পাবেন। যেরকম আমাদেরই আছে, আমরা ধরেন আমরা চার্জার ক্যাটাগরিতে টপ সেলার। তো একটা মানে এখানে তো বিজনেস অনেক সিক্রেট আছে, বাট ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস হচ্ছে ধরেন ইউগ্রিন অ্যাঙ্কার, ওরাও সেল করে, বাট ওদের শিপিং টাইমটা অনেক বেশি, 1 মাসের উপরে, কারণ ওটা চায়না থেকে আসে। কিন্তু মানুষের চার্জার নষ্ট হইলে তো ধৈর্য নাই ভাই, 1 মাসের পরে চার্জার আসবে সেটার জন্য। ওই জন্য আমরা আমরা বা এরকম লোকাল আরো ব্র্যান্ড আছে, ওরাইমো বা এরকম আরো আছে এক্সপার্ট, ওরা জায়গা করে নিতে পারতেছে। এই এই একটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এটা, যে ওই ওদের সময় যদি ওরা অনেক স্ট্যাবলিশ ব্র্যান্ড, তাও ওদের যেহেতু সময় বেশি লাগে, এত তো ধৈর্য নাই। সো নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে এটা এভাবে কাজ করে আর কি। সো স্ট্র্যাটেজি কয়েকটা আছে, বাট আমি রেকমেন্ড করি অলওয়েজ যে চাইনিজ যদি সেম মানে বড় ব্র্যান্ড না থাকে, তাহলে আপনি চায়না থেকে এনে বিজনেস করতে পারেন, মানে যদি প্রাইসে কম্পিট করতে পারেন, বা মানে ডেলিভারিতে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন আর কি এই দিক থেকে। সো এখানে মাল্টিপল মানে একটা স্ট্র্যাটেজি নাই, এখানে কয়েকটা অ্যাসপেক্ট বা কয়েকটা পার্ট চিন্তা করে আপনাকে ইয়াটা করতে হবে আর কি। হ্যাঁ, বিজনেসটা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রফিট কেমন থাকে। প্রফিট এটা কমপ্লিটলি ডিপেন্ড করে অন আপনার প্রোডাক্টের প্রাইসিংটা কেমন। হ্যাঁ, তো আপনার প্রাইসিং যদি আমি যেটা ইয়ার মধ্যে বলছিলাম, প্রাইসিংটা ধরেন মানে এভারেজ স্ট্যান্ডার্ড আমরা যতটুকু দেখছি আমি যতদের জনের সাথে কাজ করছি 15 থেকে 20% রাখার চেষ্টা করে, ঠিক আছে। এখন 15 থেকে 20% কিভাবে, মানে এটা আবার প্রাইসের উপর ডিপেন্ড করে। এখন ধরেন আপনার যদি 400 টাকার একটা প্রোডাক্ট থাকে বা 300 টাকার একটা প্রোডাক্ট থাকে, ওইখানে কিন্তু 15-20% প্রফিট মার্জিন মেনটেন করা আসলে ডিফিকাল্ট হয়ে যায় যদি কম্পিটিশন থাকে আর কি মার্কেটে। ওই ক্ষেত্রে হয়তো আপনার প্রফিট মার্জিনটা 10, 12, 13 এরকম পার্সেন্ট থাকবে। বাট আপনার প্রোডাক্ট প্রাইস যদি একটু বেশি হয়, ধরেন 600, 700, 800, 1000 টাকা হয়, ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনি 15-20% মার্জিন মেনটেন করতে পারবেন। কিন্তু ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা ইউজুয়ালি করি বা যেটা আমরা করবো, যে একটা ব্র্যান্ডে একটা প্রোডাক্ট হয় না, মাল্টিপল প্রোডাক্টে হয়। সো কিছু কম টাকার প্রোডাক্ট, কিছু মানে কিছু কম প্রফিট মার্জিনের প্রোডাক্ট যেগুলো ব্র্যান্ডিং এ হেল্প করবে, কিছু বেশি মার্জিনের প্রোডাক্ট যেগুলা সেল মানে প্রফিটে হেল্প করবে। এভাবে যে কোনো বড় বিজনেস বা যখন আপনি ছোট থেকে বড় হবেন, যে কোনো বিজনেস কিন্তু এভাবে কাজ করে, যে কিছু প্রোডাক্ট থাকে হিরো প্রোডাক্ট যেগুলো বেশি সেল হয়, যেগুলো মার্জিন কম থাকে, হ্যাঁ, ওরা ব্র্যান্ডিং এ ইউজ হয়। আবার কিছু আছে যেগুলো দাম বেশি, যেগুলো প্রফিট মার্জিন বেশি থাকে, ওগুলো একটু কম সেল হয়। সো টোটালটা মিলে একটা ব্যালেন্স হয়ে যায় আর কি। সো আমার আনসারটা যদি আমি সিম্পলি দেই, যে প্রোডাক্ট প্রাইসের উপর প্রফিট মার্জিন করে ভ্যারি করে। যদি প্রাইসটা কম থাকে তাহলে প্রফিট মার্জিনটা কম থাকে, যদি প্রাইসটা বেশি থাকে প্রফিট মার্জিনটা বেশি থাকে, চান্সেস বেশি। এটাই। হ্যাঁ 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 হ্যাঁ। খরচ কমানো ভাই, হ্যাঁ, জি বলেন, শেষ করেন। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। না, 1 টন কেন, 1 টনের নিচেও তো করা যাওয়া উচিত, আরো কমও করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। ইউজুয়ালি ভাইয়া যেটা হয়, যে আপনি যদি আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি কম থাকলে আপনাকে এয়ারে করতে হয়, হ্যাঁ, জাহাজে হয় না, আপনি যেটা বললেন। আর যদি একটা থ্রেশহোল্ডের বেশি থাকে, সেটা হচ্ছে বেশি মানে হয় আর কি। এখন কন্টেনারের মধ্যে এলসিএল এফসিএল 2 রকম আছে, মানে লেস দেন ট্রাক লোড একটা আছে, আর একটা হচ্ছে ফুল ফুল লোড আছে। মানে একটা হয়তো আপনি কন্টেন্ট মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি, যে আপনি জাহাজ আর তো গেল, আরেকটা হচ্ছে আপনি যখন জাহাজে আনবেন, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি পুরা কন্টেনার ধরে আনবেন, আরেকটা হচ্ছে একটা কন্টেনার ভাগ করে দেয় বিভিন্ন মানুষের মধ্যে, বুঝছেন, ওইভাবে আনা যায়। তো এখন এই কস্টটা অপটিমাইজেশন যেটা হবে, এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে আপনি এখন একটা কোম্পানি কিন্তু এটা করে না, এটা অনেক কোম্পানি করে বাংলাদেশে। সো অনেক জায়গায় আছে। সো মানে যারা হচ্ছে ইম্পোর্ট করে আর কি। সো আপনার কয়েকজন তো বসতে হবে, বসে আসলে ইয়াটা নিতে হবে আর কি। তখন আপনি যখন মাল্টিপল ইম্পোর্টারের সাথে বসবেন, আপনার একটা রেটের আইডিয়া পাবেন। এবং শিপমেন্টের ক্ষেত্রে কিছু জিনিসপত্র আছে, ধরেন এত কেজির উপরে হলে এত টাকা, এত কেজির নিচে হলে এত টাকা। সো ওই জিনিসগুলো আসলে মানে আপনার ইয়ার সাথে বসতে হবে, যে ইম্পোর্ট করবে তার সাথে বসে। এই আমার থেকে সে আরো ভালো আপনাকে আইডিয়া দিতে পারবে, যে
কোন প্রসেসে করলে আপনি কষ্টটা কমাইতে পারবেন। সে আপনাকে বলে দিবে এত কেজি আনেন, এত কেজির নিচে আনেন, এত কেজি বেশি আনেন, বা এক কার্টুনে এতগুলো আনেন, এক কার্টুনে এতগুলো বেশি হওয়া যাবে না, এভাবে জিনিসটা কাজ করে আর কি। বাট নানদালেস ছোট স্যাম্পল হইলে, মানে ধরেন 50 পিস 100 পিস হলে এয়ারে আসে, ওটা কস্ট বেশি পড়ে, এবং যেটা হচ্ছে আপনার থাকে, মানে বেশি কোয়ান্টিটি হলে সেটা হচ্ছে জাহাজে আসে। আমরা ইউজুয়ালি বড় বিজনেস, মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে, বড় না, যে কোনো বিজনেস আমরা যেটা চেষ্টা করি আর কি করার, আমি যেটা দেখছি ইউজুয়ালি যখন আপনি নতুন বিজনেস ট্রাই আউট করার চেষ্টা করেন, আপনি প্রফিট মার্জিনটা কমায় এয়ারে আনেন আর কি, যেহেতু আপনার ইনভেস্টমেন্ট কম। আপনি দেখেন প্রোডাক্ট কেমন চলে, যদি ভালো চলে দেন আপনি কিন্তু বড় শিপমেন্টের একটা করতে পারেন, পরে ব্যবস্থা করতে পারেন। রাইট। হ্যাঁ। রাইট। না না, জি 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 জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। রাইট। এটারও মেথড আছে। আপনাকে যেটা বললাম যে আপনি বেস যেটা হয়, আপনি আপনি বলতেছেন যে ধরেন 1000 পিসি হইলো বা 2000 পিস হইলো, 30 40 50, আমি আসলে লিমিটটা জানি না, বাট বেস্ট হচ্ছে যদি করে ওই তোমার আপনার হচ্ছে এই, মানে যে ইম্পোর্ট করে আনবে তার সাথে আপনি কথা বলেন যে ভাই আপনি আমার এত প্রোডাক্ট এত আনবে, কস্ট অপটিমাইজ ওয়ে কোনটা, সে আপনাকে সবচেয়ে ভালো সলিউশন দিতে পারবে, বুঝছেন? কারণ এই রেটটা ভ্যারি করে, কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, কোম্পানি কত বড় ছোট, বিজনেস রিলেশন, মানে আপনার সম্পর্ক কেমন, অনেক কিছুর উপর ভ্যারি করে। তারপর আপনি চায়না থেকে কোন ওয়্যার হাউস থেকে আনতেছেন, তারপর এটা কি এফওবি হচ্ছে, এই তারপর নাকি আপনার এক্স ওয়ার্ক হচ্ছে, অনেক কিছুর উপর প্রাইসও ভ্যারি করে। সো দেখেন এর প্রবলেমটা কিন্তু মাল্টিফেসেটেড, মানে কয়েকটা জিনিস আছে এখানে। এখানে প্রথম কথা হচ্ছে আপনি কিসে আনবেন, এয়ারে আনবেন না জাহাজে আনবেন, জাহাজে আনলে আপনি কোন মেথডে আনবেন, হ্যাঁ এটা কোয়েশ্চেন গেল। এখন যখন আপনি জাহাজে আনবেন সেটাকে আপনি করে এফওবি তে আনবেন না এক্স ওয়ার্কে আনবেন। সো কারণ এগুলো কমপ্লিকেটেড শোনালে জিনিসগুলো সহজ, মানে একবার করলে বুঝতে পারবেন, বাট এই পুরো সলিউশনটা মানে প্রত্যেক ধাপে ধাপে কিভাবে কস্ট কমানো যায় বা কোনটা বেস্ট হয় প্রাইসিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে যে ইম্পোর্ট করবে সে আপনাকে সবচেয়ে ভালো বলতে পারবে। তার সাথে বসেন, বসে জিজ্ঞেস করেন, আপনি মাল্টিপল মানুষের সাথে বসে যদি জিজ্ঞেস করেন তাহলে আনসারটা বেটার পাবেন আর কি। কারণ আমি বললে তো হবে না, কারণ আমি ধরেন একজন থেকে নিয়ে আর রেট তো ডিফারেন্ট হবে, বুঝতে পারছেন? এটাই। জি 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 জি। জি, নেক্সট হলো আমাদের আব্দুল কাইয়ুম ভাই আছেন? আব্দুল কাইয়ুম। জি ভাইয়া, জি শুনতে ভাই, পাচ্ছেন? করতে পারবো। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার নিজস্ব ধরেন কোনো প্রোডাক্ট নেই, হ্যাঁ, আমি কি লোকাল ভেন্ডর থেকে প্রোডাক্ট এনে প্রথমত হচ্ছে বিজনেস রান করাতে পারবো কিনা, আর হচ্ছে ধরেন একাধিক ক্যাটাগরি দিয়ে বিজনেস স্টার্ট করা যাবে কিনা, অথবা ধরেন যে আমি যদি ইলেকট্রনিক্স কিছু আইটেম ধরেন অ্যাটলিস্ট হচ্ছে লোকাল বাজার থেকে, যেমন চক বাজার আছে, পাইকারি মার্কেট গুলা থেকে এনে বিজনেসটা রান করাতে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ। তো ভাইয়ের কোশ্চেনটা ছিল হচ্ছে যে আমার নিজের কোনো প্রোডাক্ট নেই, আমি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতে পারবো কিনা তার আছে। হ্যাঁ, তাই এটা অবশ্যই পারবেন, কিন্তু এটা আপনি পারবেন। এবং এবং ভাইয়ের আরেকটা কোশ্চেন ছিল যে আমি মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্ট কি একটা দোকানে বেচতে পারবো কিনা, একটা স্টোরে, এটাও আপনি পারবেন। আমরাও এটা করি, হ্যাঁ, বা আমি যত ইয়ার সাথে কাজ করছি এটা আমরা করি। আলটিমেটলি আপনাকে হয়তো করা লাগতে পারে, কেন করা লাগতে পারে, কারণ আপনার ধরেন ভলিউম যেটা আছে, ভলিউম তো গ্রোয়িং বাংলাদেশ মার্কেটে, মানে ধরেন জিনিসটা কি অ্যামাজনে একটা প্রোডাক্ট 10,000 20,000 বিক্রি হয় মাসে, বিলিভ মি, ইউএস মার্কেটে হয়, আপনারা আমি জানি অনেকে জানেন। বাংলাদেশে যেটা হয় ভলিউম এখনো কম হওয়াতে একটা প্রোডাক্ট হয়তো 200-300 ইউনিট বিক্রি হয় মাসে, দারাজের কথা বলতেছি আমি, হ্যাঁ। সো আপনার হয়তো একটা প্রোডাক্টে নাও পোষাইতে পারে, আপনাকে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হতে পারে, অথবা মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করা হতে পারে। তবে ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে মানে এটা আপনি করতে পারেন, তবে ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে একটা বড় ক্যাটাগরি নিয়ে কাজ করতে। একটা বড় ক্যাটাগরি কিভাবে বোঝায়, ধরেন আপনি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, এটা একটা বড় ক্যাটাগরি ইলেকট্রনিক্স, অথবা আপনি মেন্স অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি ফিমেল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারবেন, যেখানে আসলে অনেকগুলো প্রোডাক্টে এক্সপ্যান্ড করার আপনার সুযোগ আছে আর কি। সো আমরা ওইভাবে এটা রেকমেন্ড করি, কারণ আপনি ধরেন একটা পার্টিকুলার ক্যাটাগরিতে বিজনেস করলে আমরা ব্র্যান্ড বিল্ড করা সহজ। ধরেন আমি যদি চার্জার বেচি, আবার আমি যদি ব্যাগ বেচি, মানুষ তো বুঝবে না আমি আসলে কিসের ব্র্যান্ড,
কিন্তু আমি যদি ধরেন খালি ইলেকট্রনিক্স বেশি, মানুষ বুঝবে যে আচ্ছা এটা একটা ইলেকট্রনিক্স ব্র্যান্ড। আমি যদি খালি ধরেন ব্যাগ ব্যাগ বেচি, ওয়ালেট বেচি, বা আপনার এই তো রিং বেচি, চাবির রিং বেচি, তাহলে মানুষ বুঝবে যে এটা একটা মেন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। সো ব্র্যান্ড আসলে এভাবে হয় আর কি, যে কোনো একটা পার্টিকুলার বড় ক্যাটাগরিতে ব্র্যান্ড বিল্ড করতে হবে। ঠিক আছে ভাইয়া? ভাইয়া বুঝতে পেরেছি। ভাই আপনাদের কোর্স ফি কত? আমি একটু দেরিতে জয়েন করছি আর মানে বুঝতে পারিনি আর কি। ও, কোর্স ফিটা হচ্ছে মেহেদী ভাই আপনি কি বলবেন? আচ্ছা আমি বলতেছি, কারণ আপনি তো দুইটাই ইয়াতে আছেন, মানে দারাজেরটা জিজ্ঞেস করছে, রাইট? ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো আমি দুইটাতেই বলে দেই যে এই কোর্সের ফি হচ্ছে 7,500 টাকা। তবে এই আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, একটা মানে ডিসকাউন্ট অফার আছে, যেটা হচ্ছে আমরা একদম লাস্টে অ্যানাউন্স করবো আর কি। হ্যাঁ, সো আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে এটার জন্য আর কি। নেক্সট। নজরুল ইসলাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন। হ্যালো নজরুল ইসলাম ভাইয়া। জি, নেক্সট সাকিব জোয়ারদার আছেন? সাকিব জোয়ারদার, আনমিউট করে আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যালো সাকিব জোয়ারদার। আচ্ছা, আমরা নেক্সট যাই। মেহেদী হাসান আছেন? মেহেদী হাসান ভাই, হ্যালো, আপনি আসসালামু আলাইকুম। কোয়েশ্চেনটা করতে পারেন। জি জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে যে সাপোজ আমি 3 মাস আগে দারাজে একটা স্টোর খুললাম, কিন্তু এটা আমি শুনছি যে মানে মানে প্রাথমিক অবস্থায় নাকি তারা একটা ফ্যাসিলিটি দেয়, মানে তাদের পণ্যগুলো, যে নতুন স্টোরের পণ্যগুলো প্রথম দিকে রাখে বা এরকম কিছু সেল ফ্যাসিলিটি দেয়। আর ওই শপটা একটু পুরনো হলে নাকি এই ফ্যাসিলিটি থাকে না। এটা কতটা সত্য আর কি বিষয়টা? আচ্ছা, ভাইয়ার কোয়েশ্চেন আমি রিপিট করি। ভাইয়া বললো যে 3 মাস আগে যদি একটা স্টোর উনি খুলছে, সো উনি যতটুকু শুনছে যে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে দারাজ একটা ফ্যাসিলিটি দেয় আর কি, নতুন সেলারকে বা নতুন প্রোডাক্টে, এবং যদি পুরানো হয়ে যায় তাহলে ফ্যাসিলিটি গুলা পায় না। এটাই আর কি কোয়েশ্চেন ছিল। সো এটা আসলে 3 মাস আমি আসলে এরকম মানে এরকম জিনিস দেখি নাই। মানে এটা অন্যান্য মার্কেট প্লেসে হয়, অ্যামাজনে হয়, আমি দেখছি অ্যামাজনে হানিমুন ফেজ বলতে একটা জিনিস থাকে। বাট মানে হানিমুন ফেজ বলতে অ্যামাজনে যেটা বোঝায় এটা আপনারা অনেকে জানেন হয়তো, যে প্রথমে নতুন যখন কোনো সেলার আসে বা নতুন প্রোডাক্ট আসে, তখন অ্যামাজন একটু হেল্প করে আর কি সেলারকে গ্রো করতে। দারাজের ক্ষেত্রে এই জিনিসটা আসলে আমি অ্যালগোরিদমিকলি দেখি নাই যে এরকম কিছু হইতে। আমরা তো ধরেন নতুন সেলারও ছিলাম, পুরাতন সেলারও হয়েছি। আমরা যেটা দেখছি যে আমরা কিন্তু মানে মান্থ অন মান্থ, মানে মাসের পর মাস আমাদের সেল কিন্তু গ্রো করতেছে আর কি। হ্যাঁ, সেলও গ্রো করতেছে, ব্র্যান্ড রেকগনিশনও বাড়ছে। যেটা হয়েছে যে ধরেন যে কোনো অ্যাকাউন্টে যখন ব্র্যান্ড রেকগনিশন বাড়ে, মানে আপনি প্রথম যখন থাকেন তখন হচ্ছে আপনার মানে প্রোডাক্ট সেলটা কম থাকে। বাট আপনি যখন মার্কেটে 6 মাস 8 মাস থাকেন এবং আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে থাকেন, আস্তে আস্তে আপনার কিন্তু ব্র্যান্ডটাকে মানুষ চিনে। যেটা হয় যে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, যে ধরেন প্রথমে আমরা যখন ব্র্যান্ড ওপেন করছিলাম আমার প্রোডাক্ট খুব কম মানুষ কিনতো বা রেটটা কম ছিল। এখন যখন আমরা একটা ভালো পর্যায়ে চলে আসছি, মানুষজন ট্রাস্ট করে, আমাদের প্রোডাক্টগুলোতে রিভিউ আসছে, তো এরপরে যেটা হয় যে আপনার ইয়াগুলা করে, মানে এরপরে নতুন যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন তখন ওইগুলাও প্রথম দিক থেকে ভালো একটা সেল পাওয়া শুরু করে। হ্যাঁ, তো আমরা এভাবেই দেখছি আর কি। বাট এই যে নতুন সেলার বেশি বেনিফিট পায়, পরের আস্তে আস্তে পুরান হয়ে গেলে বেনিফিট কমে যায়, এরকম জিনিস আসলে আমরা খেয়াল করি না বা আমরা দেখতে পাইনি এখন। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে মার্কেটিং যে কস্টটা, এটা কি
পেইড মার্কেটিং এ যায় নাকি অন্য কোনো, মানে ফেসবুকে যেরকম স্পন্সর মার্কেটিং করতে হয় এরকম কিছু, নাকি আসলে অন্য কোনো আচ্ছা, ওয়েতে? ভাইয়ের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যে আমি যে মার্কেটিং কস্টের কথা বললাম, এটা আসলে মার্কেটিং কস্ট কোথায় যায় বা এটা কিভাবে ইয়া হয়? এটা ইউজুয়ালি যেটা মানে এটা যেটা হয় যে দারাজের অ্যালগোরিদম আসলে চেঞ্জ হচ্ছে। আমি আগের অ্যালগোরিদম থাকলে একভাবে দেখাতাম। যেটা হয় আর কি, যে ধরেন ফেসবুকে কি হয়, ফেসবুকে যখন অ্যাড চালান আপনি, তখন আপনি যখন ধরেন আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, আপনার ফিডে একটা অ্যাড আসে এবং লেখা থাকে স্পন্সর, রাইট ভাইয়া? তো ওইটা আপনি জি বুঝেন যে এটা অ্যাড চলতেছে, রাইট? এখন দারাজে জি যেটা আগে হইতো, মানে লাস্ট মান্থে গত মাসেও হইতো, সেটা হচ্ছে দারাজে যখন আপনি অ্যাড চালাবেন, তখন যখন আপনার অ্যাডটা কোনো কাস্টমারকে দেখাবে, তখন অ্যাড লেখা আসে, প্রোডাক্টের পাশে একটা জায়গায় অ্যাড লেখা আসতো। হ্যাঁ, এখন এটা আসে না। আমি রিসেন্টলি দেখছি যে এটা আসে না। এটা অন্য অন্য জায়গায় কিন্তু আসে। অ্যামাজনে যখন আপনি কোনো অ্যাড চালাবেন, যেটা হয় যে যেগুলো টাকা দিয়ে অ্যাড চালানো, ধরেন অ্যাড চালাইলে কি হয়, আপনার প্রোডাক্টটাকে উপরের দিকে দেখায় বা প্রথম পেজে দেখায়, দ্বিতীয় পেজে দেখায়, তাই না? এটাই তো অ্যাড চালানোর উদ্দেশ্য, যে টাকা দিয়ে আমি সামনে আসব। তো যখন আসে তখন অ্যামাজনে বলেন বা ইয়াতে বলেন অ্যাড বা স্পন্সার্ড লেখা দেখায়। দারাজ আমি রিসেন্টলি যেটা দেখছি, এটা হয়তো পরে আবার চেঞ্জ হতে পারে, এটা লেখা দেখায় না, কিন্তু আপনার প্রোডাক্টটা ঠিকই সামনে আসে, মানুষের সামনে আসতেছে, কিন্তু এই লেখাটা দেখায় না আর কি। বুঝতে পারছেন? এই লেখাটা দেখায় না, বাট অ্যাডটা আসে। আগে অ্যাড লেখা আসতো, যে এগুলা আপনি কাস্টমার হলে আপনি বুঝতে পারতেন যে এগুলোতে অ্যাড চালানো হচ্ছে আর এগুলো চালানো হচ্ছে, বাট অ্যাজ এ কাস্টমার এখন আপনি বুঝতে পারবেন না যে কোনটাতে অ্যাড চালানো হচ্ছে, কোনটাতে চালানো হচ্ছে না। কারেন্টলি আমি যেটা দেখতেছি আর কি, আমি যতদূর দেখছি, পরে এটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আচ্ছা এখানে ভাই, আর কোনো রিলেভেন্ট কোশ্চেন আছে, রাইট? জি জি ভাই অ্যাড বলেন। কস্ট কি কত পার্সেন্ট যায় মানে প্রোডাক্ট প্রাইসের? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া যে অ্যাড কস্ট কত পার্সেন্ট যায় প্রোডাক্ট প্রাইসের? এইটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে ভাইয়া, মানে ধরে নিতে হবে যে আমরা যেটা ধরবো যে 20% যাবে অ্যাড কস্টে, আমরা ধরে নিব যে আমার প্রোডাক্টের যে সেলিং প্রাইস, হ্যাঁ, সেই প্রাইসের 20% আমরা অ্যাডের জন্য আমাদের যাবে। এইভাবে আমরা ধরে ক্যালকুলেশনটা করবো আর কি। তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে আসলে অ্যাভারেজে এরকমই আমরা দেখছি যে 20 থেকে 30% লাগে। ফেসবুকের ক্ষেত্রে আমি আপনাকে বলি, আমরা ফেসবুকে যখন করি আমরা 30% ধরি, অ্যাড কস্ট 30% ধরি, কারণ ফেসবুকের ইয়াটা বেশি লাগে, মানে অ্যাডের টাকা বেশি লাগে। দারাজের অ্যাড পোর্টালটা নতুন হওয়াতে যেটা সুবিধা কি জানেন, যে অনেক সেলার জানে না যে দারাজের ভিতরে অ্যাড চালানো যায়, বা জানলেও জানে না যে কিভাবে অ্যাড চালানো যায়, যে কারণে অ্যাড কম মানুষ চালায়। এখন কম মানুষ চালানোর ক্ষেত্রে চালালে যেটা সুবিধা কি জানেন, যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাড কস্ট কম লাগে, অনেক কম লাগে। যদি অনেক বেশি মানুষ চালায়, তো যখন চালাবে, ধরেন কথার কথা 4 বছর পর মানুষ চালাবে, তখন কিন্তু অ্যাডের কস্টটা বাড়বে। এখন অনেক কম, এখন অনেক কম, মানে 8% 9%-এও বিক্রি করতে পারেন প্রোডাক্ট, আমি দেখছি, আমরা নিজেরাও দেখছি। বাট ফেসবুক আমরা মিনিমাম আমরা 30% ধরি আর কি। এটা ক্যাটাগরি ভ্যারি করে, অ্যাভারেজ ধরা হয় 30%, আর তারা 20%। থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া নেক্সট ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার হচ্ছে যে ফিজিক্যালি একটা বিজনেস আছে, আমার ছোট একটা সোয়েটার ফ্যাক্টরি আছে। আমার এখান থেকে অনেকেই প্রোডাক্ট মেক করে দারাজে বা ফেসবুকে সেল করে। এটা কি আমি নিজে করতে পারবো, বা আমার যে ট্রেড লাইসেন্স আছে ওইটাই ব্যবহার করতে পারবো, না দারাজের জন্য আলাদাভাবে ট্রেড লাইসেন্স করতে হবে? না, আপনি ভাইয়ের কোশ্চেন হচ্ছে ভাইয়ের একটা সোয়েটার ফ্যাক্টরি আছে, আপনার প্রোডাক্ট নিয়ে অনেকে দারাজে বিজনেস করে বা অনলাইনে বিজনেস করে। এখন আপনি কি নিজে ব্যবসা করতে পারবেন কিনা দারাজে, এবং আপনার যে ট্রেড লাইসেন্স আছে ওটা দিয়ে পারবেন কিনা? এখানে উত্তর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স দিয়ে আপনি একটা দারাজে স্টোর খুলতে পারবেন, ঠিক আছে? ওইটা নিয়ে সমস্যা হওয়া উচিত না। আপনার যে ট্রেড লাইসেন্স আপনি ওইটা দিয়ে একটা স্টোর খুলেন, চেষ্টা করেন যে ব্র্যান্ডের নেমটা, যদি এটা ম্যান্ডেটরি না, মানে আপনার যে ব্র্যান্ড নেম হবে, একটা তো ট্রেড লাইসেন্সের দোকান খুললেন, কিন্তু আপনার যে স্টোরের নাম, স্টোরের নামটা আপনার ট্রেড লাইসেন্সের সাথে যদি মিল থাকে, কাছাকাছি থাকে, তাহলে ভালো হয়, বুঝছেন? মানে এটা ডকুমেন্টেশনে ভালো হয়। ধরেন যেরকম মানে আমাদের কোম্পানির নাম হচ্ছে টিটন প্রাইভেট লিমিটেড, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে টিটন বাংলাদেশ, হ্যাঁ, বা টিটন, আমরা মিলায় রাখছি আর কি জিনিসটা। তো ওটা পরে সুবিধা হয় আর কি ভেরিফিকেশন বা ইয়াতে। বাট আপনার যে ট্রেড লাইসেন্স আপনি ওটা দিয়ে করতে পারবেন, বিজনেস করতে পারবেন, মানে দ্বারা আপনি নিজেও বিজনেস করতে পারবেন আর কি, এটাই। না সেম থাকবে, সমস্যা নাই। এই গাজীপুরে কি দারাজের হাব আছে, এটা কি শেয়ার করতে পারবেন?
মোস্ট লাইকলি আছে, বাট আমি চেষ্টা করবো একটু ইয়া করে, ধরেন আমাদের যে গ্রুপ থাকবে আপনারা যদি জয়েন করেন ওইটাতে ইয়াতে কমিউনিটিতে, আমি চেষ্টা করবো দেওয়ার কোথায় কোথায় হাব আছে। এটা তার একটা লিস্টই আছে বুঝছেন, যে কোথায় কোথায় হাব আছে, এটা ওদের পোর্টালে আছে। আমি ওটা ডাউনলোড করে আমি হয়তো যে আমাদের মেহেদী ভাই আছে প্রজেক্ট ম্যানেজার, ওনাকে দিয়ে দিব, অথবা যদি আমরা কোনো গ্রুপ করি কমিউনিটি, ওখানে আমি দিয়ে দিব আর কি, যে কোথায় কোথায় আছে, ওখান থেকে আইডিয়া নিবেন। আমি যতটুকু জানি মনে হয় আছে, বাট আমি আমি মানে ডকুমেন্ট না দেখে বলতে পারবো না, কারণ বেশ কয়েক জায়গায় আছে তো। বাট গাজীপুর একটা প্রাইম ডেস্টিনেশন, এখানে থাকা উচিত। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে জাহিদ পারভেজ ভাইয়া, কাইন্ডলি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার অ্যাকচুয়ালি স্পেসিফিক কোশ্চেন না, আমি একটা রিকোয়েস্টের জন্য নিলাম আর কি। ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট 1 আওয়ার একটু মিস করে গেছি ইন্টারনেট ইস্যুর কারণে। তো 5 মিনিটের একটা সামারি সেশন রাখা যাবে কিনা লাস্টে 5 মিনিট, এই জন্য। আচ্ছা, তো জাহিদ ভাইয়ের কোশ্চেন হচ্ছে উনি 1 আওয়ার ইন্টারনেট ইস্যুর জন্য মিস করে গেছে অনেক কিছু, সো এটা একটা সামারি সেশন রাখা যাবে কিনা। মেহেদী ভাই, এই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি, তাহলে কি করা যেতে পারে? ভাই আমরা আগে ভয়েস এবং চ্যাটে কোশ্চেন গুলো ক্লিয়ার করি, দেন যদি জাহিদ পারভেজ ভাই থাকে তাহলে আপনি 5 মিনিটে ওভারভিউ দিতেই পারেন, প্রবলেম। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাকে 5 মিনিটে একটা ওভারভিউ দেওয়ার। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, নেক্সট। জি, এখান থেকে নেক্সট হচ্ছে আজমল হোসেন। আজমল হোসেন ভাই আছেন? হ্যালো নাজমুল হাসান। ঠিক আছে, আমরা নেক্সট এটা দেখাই। এমডি হাসান হাবিব আছেন? কাইন্ডলি আপনার কোশ্চেনটা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, এখন আপনি আনমিউট করতে পারবেন। একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড। দুইটা অ্যাকাউন্ট, মানে আমি দুইটা মিটিং এ আছি তো, দুইটা মিটিং থেকেই হচ্ছে মনে হয় দুইজন কথা বলতেছে। এটা একটু দেখবেন ভাই আপনার। ইয়ার থেকে মনে হয় যে নজরুল ইসলাম ভাইয়া বলছিলেন, তো হ্যাঁ। নজরুল ভাই একটু ইয়া দেন, আমি এখন একটা কোশ্চেন আমরা নিয়ে নেক্সট কোশ্চেনটা আপনাকে দিব, ঠিক আছে? আপনি কোশ্চেন রেডি রেখে। ওকে, হ্যাঁ তাহলে ভাইয়া। হ্যাঁ জি ভাই, এখান থেকে নাজমুল হাসান হয়তো আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে আমি যদি দারাজে বিজনেস করতে চাই, আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই, কিন্তু আপনাদের যে কোর্সটা করাবেন সেক্ষেত্রে কি আমাদের প্রোডাক্ট রিসার্চ বা কিভাবে আমরা প্রোডাক্ট চুজ করতে পারি সেটা আপনারা করবেন কিনা আর কি, বা হইলেও সেই প্রোডাক্টটা আমরা লোকালি কিংবা বা বাইরের থেকে কোন থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারি এই ব্যাপারে কোনো করবেন কিনা সেটা জানতে চাচ্ছিলাম। ভাইয়ের কোশ্চেন হচ্ছে যে ভাইয়ের প্রোডাক্টের ব্যাপারে আইডিয়া নাই, সো ভাইয়া হচ্ছে যদি মানে আমরা যদি কোর্সটা করে তাহলে প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করতে হবে সেটার ব্যাপারে আইডিয়া পাবে কিনা, এবং লোকালি আর ইন্টারন্যাশনালি কিভাবে সোর্স করা যায়, প্রোডাকশন করা যায়, এটার ব্যাপারে কোনো আইডিয়া পাবে কিনা। তো উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি মানে আমাদের কোর্সটা আমরা এভাবে ডিজাইন করছি যে যা আসলে আমরা এক্সপেক্ট করতেছি যে কারোরই প্রোডাক্ট নলেজ নাই যে প্রোডাক্ট কোনটা সিলেক্ট করতে হবে। সো আমরা আমাদের ট্রেনিং এর ভিতরে বা কোর্সের ভিতরে দেখাবো যে কিভাবে দারাজে উইনিং একটা প্রোডাক্ট বা উইনিং কয়েকটা প্রোডাক্ট, একটা না মাল্টিপল প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করা যায়, হ্যাঁ ওই প্রসেসটা আমরা দেখাবো আর কি। এটা হচ্ছে এক। দ্বিতীয় জিনিস হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জিনিসটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, বুঝতে পারছেন? এখন আমরা যে প্রোডাক্টগুলো ধরেন আমরা চেষ্টা করবো যে প্রোডাক্টগুলো আমরা প্রোডাক্ট রিসার্চ করে বা ইয়া করে সিলেক্ট করবো, মানে যেগুলোতে আমরা আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এরিয়া 71 এর উপরে একটা ব্র্যান্ড বিল্ড করার চেষ্টা করবো একদম স্ক্র্যাচ থেকে কোর্সে। হ্যাঁ, সো ওখানে যে প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি সিলেক্ট করতেছি ওগুলো আসলে ওগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবো, যেগুলো ম্যানুফ্যাকচারিং কোথা থেকে করা যায় বা কি প্রোডাকশন কিভাবে হয়, লোকালি হচ্ছে নাকি ইন্টারন্যাশনালি হচ্ছে, ওইটা আমরা দিব। বাট ইন জেনারেল আমরা একটা গাইডলাইন প্রোভাইড করব যে যদি আপনি লোকালি ম্যানুফ্যাকচার করেন তাহলে আপনি কিভাবে করতে পারবেন যে কোনো প্রোডাক্টের জন্য,
আর যদি আপনি ইন্টারন্যাশনালি ম্যানুফ্যাকচার করতে চান বা প্রকিউর করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি কি প্রসেস মানে ফলো করতে হবে আর কি। আমরা দুইটা নিয়েই একটা ওভারঅল ডিসকাশন করবো আর কি একটা মডিউলে। তো ওইটা যারা করবে আমি আশা করি ওইটাই আপনারা যে কোনো ক্যাটাগরিতে আপনারা মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং যে কোনো ক্যাটাগরিতে আপনারা ওইটা দিয়েই প্রকিউরমেন্টটা করতে পারবেন আর কি। নেক্সট কোশ্চেনটা ভাই, ওই যে আমাদের যে দারাজে আমরা যে সেল করব, এটা কি আমরা আপনার মোটরসাইকেলের ব্যাটারি, মিনি ইউপিএস, সোলার মিনি, এগুলো কি সেল করতে পারবো? ভাইয়ের কোশ্চেন ছিল হচ্ছে আপনি কি মোটরসাইকেলের ব্যাটারি, ইউপিএস, সোলার এগুলো বিক্রি করতে পারবেন, রাইট? এটাই কোশ্চেন ছিল না? জি জি জি, আপনি পারবেন। আপনি যে কোনো প্রোডাক্ট দারাজে বিক্রি করতে পারবেন। ফিজিক্যাল যে কোনো প্রোডাক্ট মোটামুটি মোটামুটি মানে বিক্রি করতে পারবেন। আপনার যে ক্যাটাগরি ওটা আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন। ভাই, ঘটনা হচ্ছে যে আমি তো ডিলার হিসাবে বিক্রি করতেছি, এখানে কি কোনো সমস্যা থাকবে? না না, আপনি ডিলার হিসেবে বিক্রি করতে, আপনার একটা স্টোর ধরেন, আপনার যে